মুভিং অন, দিস আর দ্য কন্টেন্টস। সো তোমরা পড়ে দিতে পারো the cases of analysis of requirement analysis, functional and non-functional requirements, prototyping and wireframing, software development life cycle, SASC model, task breakdown, Kanban code and kits, overview, estimation. So, এখান থেকে আমরা কোনো ইনফরমেশন পাচ্ছি না। সো এটা আমি লিস্ট ডাউন কেন করছি? তো আমি অ্যাকচুয়ালি এটা লিস্ট ডাউন করার ইন্টেনশন ছিল যে তোমাদেরকে শুরুতেই একটা ভাই দেওয়া যায় যে হ্যাঁ এখানে এই টপিকগুলো আমি কভার করবো, ওই যে সো ওই সেশনটা একটু লেন্দি হবে। সো যেন বিরক্ত না হও বা সার্টেন টাইমে মনে কোশ্চেন আসে যে আর কতটুকু বাকি আছে, আর কতটুকু বাকি আছে। সো এই টপিকগুলো আমি কভার করবো, এইগুলা এটা মাথায় থাকলে তুমি বুঝতে পারবা যে আর কতটুকু বাকি আছে। আই হোপ তোমাদের ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন স্যার ক্লাস নিচ্ছেন। সো ওয়েলকাম ক্লাসের ব্যাপারে তোমাদের okay, let's dive into the topic. So first of all, আমরা কথা বলবো হচ্ছে ট্রেন্ডস ইন সফটওয়্যার ইন্ডাস্ট্রি। সফটওয়্যার ইন্ডাস্ট্রি আসলে কি ট্রেন্ড চলতেছে, কি ধরনের হ্যাঁ এই টপিক নিয়ে আমরা ডিসকাস করব। ফার্স্ট অফ অল মডার্ন অ্যাপ্লিকেশন আর্কিটেকচার। সো মডার্ন অ্যাপ্লিকেশন আর্কিটেকচারের ক্ষেত্রে আমরা মানে ইন্ডাস্ট্রিতে এখন খুব বেশি চলতেছে যেটা, সেটা হচ্ছে যে মাইক্রো সার্ভিসেস আর্কিটেকচার। ওকে, সো আগে একটা সময় ছিল যখন ওয়েব অ্যাপ্লিকেশনস খুব একটা ইয়ে ছিল না, মানে সবার নিচে ছিল না, দ্যাটস ওয়াই পপুলার ছিল না অ্যাকচুয়ালি। সো তখন দেখা যাচ্ছে যে স্ট্যান্ডালোন সফটওয়্যারগুলো বেশি চলতো, বড় বড় সফটওয়্যার সব স্ট্যান্ডালোন ছিল এবং সবগুলো মনোলিথ আর্কিটেকচার ছিল, মানে সবকিছু একই করবে যে একই জিনিসের মধ্যে, মানে একটা কম্প্যাক্ট এর মধ্যে, এবং ডেভেলপমেন্ট প্রসেসটা এবং এনভায়রনমেন্ট সেটআপ সবই খুবই হ্যাজেলফুল ছিল। তো এখন যেটা আসছে যে এখন ইন্টারনেট অ্যাভেলেবল হচ্ছে, ক্লাউড সার্ভিসগুলো আসছে। সো এখন আমরা যেটা করি বড় প্রোগ্রামগুলোকে চাঙ্ক ওয়াইজ ভাগ করে আমরা ছোট ছোট মানে ইকুয়ালি স্কেলেবল এবং মেইনটেনেবল করে হচ্ছে যে আমরা মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের বড় প্রজেক্টগুলো হচ্ছে যে ইমপ্লিমেন্ট করি। তারপর মডার্ন অ্যাপ্লিকেশন স্ট্রাকচারের মধ্যে কিছু আছে যে এপিআই ফার্স্ট ডেভেলপমেন্ট। তো এখনকার ডেভেলপমেন্টে আমরা ফার্স্টে যেটা করি সেটা হচ্ছে যে আমরা এপিআই, আমার একটা সিস্টেম ডেভেলপ করতে গেলে যেসব এপিআই লাগতেছে ওই এপিআই এর ডিজাইন এবং ডকুমেন্টেশন গুলো ফার্স্টে করে ফেলি। তারপরে যে ওটার সাথে আদার ফাংশনালিটি অ্যাড করা, তারপর হচ্ছে ইউআই অ্যাড করা, এগুলো পরে কাজগুলো। ওকে, সো ক্লাউড বেসড সলিউশন। সো এখন আসলে তুমি যে কোনো একটা সিস্টেম তুমি ওই স্ট্যান্ডালোন একটা সফটওয়্যার ডিজাইন করতে গেলেও ওইটার জন্য একটা ক্লাউড সলিউশন ডিমান্ড করে। লাইক যেটা বললাম যে ইন্টারনেট অ্যাভেলেবল, আমরা আসলে হচ্ছে যে মানে লাইক 10 বছর আগেও যেটা ছিল, 10 বছর বলবো না, 15 বছর ধরে, 15 বছর আগেও যেটা ছিল ইন্টারনেটের উপর অতটা আমরা ডিপেন্ডেন্ট ছিলাম না, এখন যতটা ডিপেন্ডেন্ট। সো সবকিছুতেই এখন যে কোনো সিস্টেম ডেভেলপমেন্ট করার সময় আমরা চিন্তা করি এটা ক্লাউড বেসড কোনো সলিউশন প্রোভাইড করা যায় কিনা। এরপর আসছে আমরা এখন যেহেতু ক্লাউড বেসড সলিউশন, সো পাবলিকলি অনেক কিছু অ্যাক্সেসিবল করা লাগে এবং এই ক্ষেত্রে আমাদের আসলে মেইন কনসার্নটা থাকে হচ্ছে যে সিকিউরিটি। সো স্ট্যান্ডালোনে আমার সিকিউরিটি ইয়ে নেই, তোমার সিকিউরিটি ব্রিচ করতে গেলে হচ্ছে তোমার বাসায় এসে তোমার নিজের ওই পার্সোনাল পিসি বা যে পিসিতে তুমি স্ট্যান্ডালোন সফটওয়্যার ইউজ করতেছো ওইটা মাথায় করে নিয়ে যেতে হবে। তারপরে এখান থেকে হচ্ছে যে মানে এই হার্ড ড্রাইভ যেগুলো ইয়েটা করে তারপরে হ্যাক করতে হবে। বাট এখন ক্লাউড বেসড সলিউশন যেহেতু, তো আমাদের আসলে সিকিউরিটির ব্যাপারে খুবই চিন্তা করতে হবে। হ্যাঁ, সাইবার সিকিউরিটি ফোকাস আমাদের সিস্টেম আর্কিটেকচার ডিজাইন করার সময় আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সো এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে টপিকটা আসে সেটা হচ্ছে যে ক্লাউড নেটিভ ডেভেলপমেন্ট। সো হোয়াট ইজ ক্লাউড নেটিভ ডেভেলপমেন্ট? সো ক্লাউড নেটিভ ডেভেলপমেন্ট মিন্স হচ্ছে যে আমার ডেভেলপমেন্ট ডিপ্লয় এবং ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ডিপ্লয় এবং টেস্টিং সবকিছু হচ্ছে ক্লাউডের মধ্যে থাকবে। সো এখন এমন না যে ওই যে একটু আগে সঞ্জয় এবং হচ্ছে যে ইয়ে যেটা বললো ওমর যেটা বললো যে ওরা এখন হচ্ছে যে রিমোট জব করতেছে, ওদের দুজনের একজনের অফিস হচ্ছে যে
ইউনাইটেড স্টেটের কোন একটা স্টেটে সঞ্জয়ের অফিস আমি নাটক দেখতে পারতাম, হ্যাঁ সি সামথিং, না ক্যালিফোর্নিয়াতে তো হচ্ছে যে কোমোরেটা ইন্ডাস্ট্রি এদিকে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমি এটা বলতে চাচ্ছি যে এখন একটা ট্রেন্ডস এর মধ্যে আছে। সো এটার কিছু কম্পোনেন্ট লাইক কিভাবে আমরা এটা অ্যাচিভ করতেছি, ডকারের নাম তো শুনছো। সো আমরা হচ্ছে যে আমাদের এই ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটাকে হচ্ছে যে এবং বিল্ড প্রসেসটাকে হচ্ছে কন্টেনারাইজেশন করে ফেলতে পারি ডকারাইজ ইউজ করে। তারপরে হচ্ছে যে কন্টেইনার অর্কেস্ট্রেশনের জন্য কুবারনেটস আছে। তারপরে এইটা কেন আমরা এই ক্লাউড নেটিভ ডেভেলপমেন্টের দিকে আমরা কেন যাব, ওইটার কারণ হচ্ছে যে আমরা সহজেই মানে স্কেলেবল করতে পারবো এবং আমাদের এই যে যেটা বললাম যে কেউ একজন রিমোট জব করতেছে, সো বা জব আমি 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 নিশ্চয়ই আমার অফিস ঢাকায়, সো আমি কোনো একটা জরুরি দরকারে হচ্ছে যে চিটাগং আসলাম বা আমি দেশের বাইরে গেলাম, সো আমার যেন হচ্ছে যে কাজের ক্ষতি না, হ্যাঁ, সো কস্ট ইফেক্টিভ হয়। কস্টের ক্ষেত্রে কস্ট ব্যাপারটা আসলে মানি মনিটাইজেশনের ব্যাপারও আসে, আবার হচ্ছে টাইমের ব্যাপারও আসে। সো আমার যদি একটা প্রজেক্ট ডিলে হয়, দ্যাট মিনস হচ্ছে যে মানে এখনকার দিনে বলা হয় যে টাইম ইজ মানি। সো আমার একটা প্রজেক্ট ডিলে হওয়া মানে ওখান থেকে যেই স্টেক হোল্ডাররা যেই প্রফিট জেনারেট করবে সেটাও ডিলে হওয়া। হ্যাঁ, তারপর আমার যদি একটা এমপ্লয়িকে আমি 15-20 দিন বা 1 মাস ছুটিতে আছি, সো আমার কোম্পানি আমার জন্য কস্ট করে যাচ্ছে। সো আমি জাস্ট এটা হচ্ছে যে ডেভেলপারদের কষ্ট করলাম। এরপরে আছে যে হচ্ছে যে কস্ট ইফেক্টিভের ব্যাপার আছে যে আমার মাল্টিপল মেশিন আমার হচ্ছে যে পারচেজ করতে হচ্ছে না। তারপর আরো অনেক ব্যাপার লাইক ডেভেলপমেন্ট ডিফারেন্ট টুল, আমি হচ্ছে যে ক্লাউড টুলগুলো যখন ইউজ করবো তখন হচ্ছে যে আমার স্ট্যান্ড অ্যালোন যে টুলগুলো আছে এগুলোর চেয়ে আমার প্রাইসিংটা একটু কম হয়। তারপরে গ্লোবাল ডিপ্লয়মেন্ট, ম্যানেজ সো সার্ভিসগুলো, মাইক্রো সার্ভিসগুলো ম্যানেজেবল, হাইলি ম্যানেজেবল হয় আর কি। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে যে আসলে এখন একটা ট্রেন্ড শুরু হয়েছে যে ক্লাউড নেটিভ ডেভেলপমেন্ট। তারপরে এর মধ্যে এই যে ক্লাউড নেটিভ ডেভেলপমেন্টের জন্য যে এনভায়রনমেন্ট বা যে সার্ভিস প্রোভাইড করে যারা, তারা কোম্পানি কি আছে যে AWS এর নাম তো শুনছো, Amazon, রাইট? Azure হচ্ছে যে মাইক্রোসফটের, GCP গুগল ক্লাউড প্ল্যাটফর্ম, সো এটা গুগলের। সো এরপরে আমাদের ইন্ডাস্ট্রি ট্রেন্ডে যেটা থাকে যে ডেভঅপস এন্ড CI/CD। সো ডেভঅপস এন্ড CI/CD নিয়ে নেক্সট দিন সঞ্জয় খুব ডিটেইলস আলোচনা করবে। তো এখানে জাস্ট কিছু পয়েন্ট আমি নোট করি, কারণ এটা আসলে ইন্ডাস্ট্রি আমাদের মানে ট্রেন্ডই বলা যায় যে আমাদের যে কোনো প্রজেক্টে আমরা হচ্ছে ডেভঅপস এবং CI/CD করার ট্রাই করি। বা এটা কাইন্ড অফ একটা, তোমার যদি CI/CD না থাকে, যে একটা অ্যাড ছিল না যে আরে তোর বিকাশ নাই, তোর আনস্মার্ট। হ্যাঁ, তুমি প্রজেক্ট ডিপ্লয় করতেছো, তুমি ডেভঅপস এর কাজ করো না, তুমি CI/CD এর কাজ করো না, তুমি তো আনস্মার্ট, এরকম আর কি ব্যাপারটা। তো CI/CD মানে হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট। তো এখানে আরো বেশ কিছু, এই যে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন কেন বলতেছি, কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট কেন বলছে, বা এই কন্টিনিউয়াস এর দরকারটা কি, বা কন্টিনিউয়াস এর ডিপ্লয়মেন্টের ইয়েটা কি। সো এইগুলো আরো বেশ কিছু ব্যাপার টপিকের উপরে বা আরো বেশ কিছু আইডিয়ার উপরে নির্ভর করে। যেমন আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট যে মডেলগুলো আছে বা যে মেথোডোলজিগুলো আছে, এই মানে একটা ফ্রুটফুল এই প্রসেসটাকে, এই সব ব্যাপার মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট করার জন্য বা প্রজেক্ট কিভাবে তুমি হচ্ছে যে বেটার আউটপুট দিতে পারবা ইন্ডাস্ট্রিতে, এটার জন্য কিন্তু বছরের পর বছর থাউজেন্ডস অফ পিপলস রিসার্চ করতেছে। সো দ্যাটস ওয়াই ওই রিসার্চের ফলে কিন্তু দিন দিন আমাদের নতুন নতুন কিছু মেথোডোলজি আসতেছে, নতুন নতুন কিছু টেকনোলজি আসতেছে। সো এখন এই যে নতুন এগুলোর সাথে কোপ আপ করার জন্য আমাদের দেখা যাচ্ছে একটা লেগেসি একটা সফটওয়্যারে যখন কাজ করতেছি তখন কন্টিনিউয়াস হচ্ছে যে ইন্টিগ্রেশন এবং কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট। দ্যাট মিনস হচ্ছে আমার নতুন নতুন রিকোয়ারমেন্ট আসতেছে, নতুন নতুন ফিচার ইমপ্লিমেন্ট করতেছি এবং সাথে সাথে আমি ওগুলো ডিপ্লয় করতেছি। আমার আর হচ্ছে যে আগে যে স্ট্যান্ডার্ড সফটওয়্যার গুলো যে ওয়েট করতে হতো, যে লাইক আমি যদি ওএস এর কথা বলি, মাইক্রোসফট, সো উইন্ডোজ এক্সপি পরে আসছে কি উইন্ডোজ 7, তারপরে হচ্ছে যে তারপরে আমরা ওই এইসব জিনিসগুলো হচ্ছে এই ওএস গুলো সেটআপ দিতাম সিডি থেকে। সো
ওই এখন দেখা যাচ্ছে কি যে উইন্ডোজ 10 এর পরে 11 আসলো, তারপরে বাট এই যে এখন উইন্ডোজের যে আপডেট গুলা দেখো যে প্রত্যেকটা হচ্ছে ছোট ছোট কিছু তোমরা দেখো যেগুলো সফটওয়্যার এখন দেখা যাচ্ছে ছোট ছোট কিছু হচ্ছে যে ভার্সন আপডেট করে হচ্ছে কিছু ফিচার আপডেট হয়। সো এইখানে ব্যাপার এই যে ভার্সনগুলো আপডেট হচ্ছে প্রত্যেকটা ভার্সনের কিছু ফিচার অ্যাড হচ্ছে। সো এখানে কন্টিনিউয়াস একটা ডেভেলপমেন্ট হচ্ছে। সো কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট মানে হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, আর ওইটাকে তোমার যারা ইউজ করতেছে সফটওয়্যারগুলো বা মানে কি বলে ইন্ড ইউজার যারা, তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার ডিপ্লয় করতে হচ্ছে। সো কন্টিনিউয়াস ডিপ্লয় চলতেছে, রাইট? তারপরে এখানে কিছু কমন টার্ম, ফ্যান্সি টার্ম আছে। ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ কোড, CAIAC। ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ কোড মানে হচ্ছে তোমার এই যে ডেভঅপস এর কাজগুলো, কিছু ডেভঅপস এর যেগুলো আমরা ম্যানুয়ালি আগে যেটা করতে ডেভেলপমেন্ট করার সময় ম্যানুয়ালি এই ক্লিক করে ওইখানে এটা ইনস্টল করো, ওটা এখানে ইনস্টল করো, সব ম্যানুয়ালি করতে হতো। এখন ইনফ্রাস্ট্রাকচার কোড মানে হচ্ছে তুমি কিছু স্ক্রিপ্টিং এর থ্রুতে তোমার ডেপ্লয়মেন্টটাকে হচ্ছে অটোমেট করা, যারা ডেভঅপসরা যেটা করে। সো এটাকে বলা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ কোড, অটোমেটেড টেস্টিং। সো এই CI/CD এবং হচ্ছে যে ডেভঅপস এর ইয়েতে দেখা যাচ্ছে যে আমরা এই যে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এন্ড ডেপ্লয়মেন্টেড। সো যখন একটা অটোমেটেড CI/CD পাইপলাইন যখন বিল্ড করে, তো পাইপলাইনের ভিতরে থাকে যে হচ্ছে যে তোমার ইউনিট টেস্ট বা হচ্ছে যে TDD বা টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট যেটা। তো এখানে টেস্ট কেসগুলো এক্সিকিউট হয়। সো যেটা হচ্ছে যে আসলে আমাদের স্ট্যাবিলিটি, প্রোডাক্টের স্ট্যাবিলিটিটা এনশিওর করে। সো এই ডেভঅপস এবং CI/CD এর জন্য যে টুলগুলো আমরা ইউজ করতে পারি, যেটা হচ্ছে GitLab, Jenkins, TeamCity, Terraform, Docker, Kubernetes। সো এখানে GitLab এর নাম কে শুনছেন? GitLab কি? GitHub এর মতো, বাট আমি কিন্তু এখানে GitHub এর মতো। GitHub মানে আমরা বুঝি যে হচ্ছে যে ভার্সন কন্ট্রোলিং, রাইট? সো ভার্সন কন্ট্রোলিং সিস্টেম বা ভার্সন কন্ট্রোলিং ম্যানেজমেন্ট টুল GitHub। সো তুমি বলতেছো যে GitLabটাও হচ্ছে যে GitHub এর মতো, বাট আমি কিন্তু এখানে ভার্সন কন্ট্রোলিং এর কথা বলছি না, আমি হচ্ছে DevOps and CI/CD। ওটা অ্যাকশন, এটা হচ্ছে অ্যাকশন। হ্যাঁ, সো অ্যাকচুয়ালি GitLab ইনিশিয়ালি ভার্সন কন্ট্রোলিং ম্যানেজমেন্ট টুল ছিল। তারা CI/CD ও প্রোভাইড করতেছে, মানে এই যে বিল্ড পাইপলাইনটা হচ্ছে যে আমরা এখানে ইন্টিগ্রেট করতে পারি। Jenkins CI/CD এর জন্য, TeamCity ও CI/CD এর জন্য। আর Terraform আমি ইউজ করি নাই, এটাও হচ্ছে CI/CD বা হচ্ছে যে DevOps এর কাজে ইউজ করা হয়। Docker, Kubernetes এর নাম শুনছিল, আই হোপ শুনছিল। কেউ কি না শুনি নাই এরকম কেউ আছে? ওকে, সো নেক্সট টপিকে যাই, এটা হচ্ছে যে AI and ML ইন্টিগ্রেশন। সো আমাদের এখন ইন্ডাস্ট্রি ট্রেন্ড হচ্ছে যে আমরা যে কোনো সলিউশন দিব, মানে যে কোনো একটা সিস্টেম ডেভেলপ করবো, তো ওইখানে আমরা চেষ্টা করবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংটা ইন্টিগ্রেট করার জন্য। সো যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে থাকে যে হচ্ছে একটা AI পাওয়ার ফিচার ইন্টিগ্রেট করা। সো এইটা কাইন্ড অফ হচ্ছে যে মানে মডার্ন হচ্ছে যে তুমি যদি কোনো সলিউশন দিতে চাও মডার্ন যুগে, সো এটা আই থিঙ্ক অনেকে ধরে নেয় যে এটা মাস্ট, যে তোমার AI একটা AI ফিচার, AI পাওয়ার ফিচার দেয়। তারপরে কিছু ওই ইয়ার মধ্যে হচ্ছে যে বেশি একটু লার্জ ক্যাটাগরি বা একটু কম্পিটিশনাল বা রিসার্চ টাইপের হচ্ছে যে প্রজেক্টগুলোতে মেশিন লার্নিং অপারেশন অ্যাড করা। তারপর হচ্ছে যে এখন LLM এর যুগ, আমরা জেনারেটিভ AI তো নাম শুনছি, তো ChatGPT তো সবাই। সো দেখা যাচ্ছে যে এখনকার ওই যে মানে তোমরা তো হচ্ছে যে ওই যে অ্যাসাইনমেন্ট তো হচ্ছে যে ফ্রেন্ডদের কাছ থেকে কপি করো, তাই না? বা কপি বলবো না, হেল্প নাও, এটা অবভিয়াসলি মানুষ। তো যারা বেশি যে বেশি হেল্প করে, মানে ক্লোজ ফ্রেন্ডরাই বেশি হেল্প করে। সো এই ক্ষেত্রে আমি বলবো যে তাহলে ChatGPT আমাদের সবচেয়ে ক্লোজ, রাইট? ওকে, সো এই যে ল্যাঙ্গুয়েজ মডেলগুলো এখন দেখা যাচ্ছে যে সব যে কোনো হচ্ছে যে সিস্টেমে দেখবা যে হচ্ছে যে একটা চ্যাট বক্স থাকে,
সার্ভিস দেওয়ার জন্য বা হচ্ছে সাপোর্টের জন্য হচ্ছে যে মানে একটা চ্যাট বক্স থাকে যেটা হচ্ছে এআই এর চলতে বা যে এলএলএম গুলো ইউজ করে আমরা হচ্ছে যে তো এখনকার সিস্টেমগুলোতে আমাদের সবারই চিন্তা থাকে যে এই ধরনের ল্যাঙ্গুয়েজ লার্জ মডেল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইউজ করা। তারপর হচ্ছে কম্পিউটার ভিশন অ্যাপ্লিকেশন। সো এখানে একটা ব্যাপার কি যে একটা তুমি কয়েক মানে বেশ কিছু তুমি তুমি একটা জিনিস ভার্বালি বললা, একটা জিনিস রাইট আপ দিলা, আর একটা ইমেজ দেখা, কোনটা বেশি ইফেক্টিভ হবে? তুমি যদি একই একই একটা জিনিস একটা টপিক বা একটা টপিক তুমি কাউকে বুঝাইতে চাচ্ছ, তার জন্য তুমি ভার্বালি বললা, তুমি তাকে কিছু রাইট আপ দিলা, আর একটা ইমেজ দিয়ে বুঝাইলা, সে কোনটা সবচেয়ে ভালো বুঝছে? ইমেজটা। ওকে, সো একটা ইমেজ মানে একটা স্টোরি, মাল্টিপল স্টোরি হতে পারে। সো একটা ইমেজে তুমি হাজার হাজার লাইনের লাইক গল্প বলে দিতে পারো। সো এখনকার ট্রেন্ড আসছে যে আমরা কম্পিউটার ভিশনের কিছু অ্যাপ্লিকেশন লাইক এখন তো আসলে তোমরা তো অনেক টুল ইউজ করো, আমাদের সময় তো কম্পিউটার ভিশনের এত টুল ছিল না, এই যে লিঙ্কডইন বানাও, হ্যাঁ, তারপরে হচ্ছে যে কি জিআইএফ টাইপের কিছু, হ্যাঁ, তারপরে অনেকে হচ্ছে যে লাইক কিছু ভিডিও এডিট করে। সো কম্পিউটার ভিশন আসলে রিসেন্টলি লাস্ট 15 ইয়ার্স খুবই মানে প্রোগ্রেস করছে। অন্যান্য যেগুলো ফিল্ডে আছে কম্পিউটার ভিশনটা খুবই প্রোগ্রেস করছে রিসার্চের দিক থেকে হচ্ছে ইন্টিগ্রেশন। সো এআই এর যে কিছু টুল যেটা হচ্ছে যে টেনসরফ্লো, পাইটর্চ, ওপেনএআই এপিআই, তারপরে ক্লড এপিআই। ক্লডের নাম কি বুঝছো? সো এখন কিন্তু একটা মানে রিসেন্টলি এই বছরই আসলে হচ্ছে ক্লড, আমরা বেশিরভাগই শুনছি হচ্ছে চ্যাট জিপিটি এবং হচ্ছে যে জেমিনি, ক্লডের কথা কম শুনছি, বাট এই বছর এসে ক্লড কিন্তু এই দুইটাকেই খুব ভালো ফাইট দিচ্ছে এবং কিছু কিছু কেসে ক্লড কিন্তু এই যে ক্লড 3.5 রিলিজ হয়েছে। সো 3.5 এ কিছু কিছু কেসে চ্যাট জিপিটিকেও হচ্ছে ছাড়াই গেছে, বিশেষ করে কমপ্লেক্স প্রবলেম সলভিং এবং হচ্ছে কোডিং সাজেশনের ক্ষেত্রে ক্লড হচ্ছে অ্যানথ্রপিকের। সো ক্লড এআই তোমার কিছু কিছু কেসে চ্যাট জিপিটি এবং জেমিনিকে অনেক ছাড়াই গেছে। ওকে, সো এই যে আমাদের যদি কোনো অ্যাপ্লিকেশনে মানে এআই বা এমএল গুলো ইন্টিগ্রেশন করতে হয়, সো এই টুলগুলো সম্পর্কে একটু জানা, হ্যাঁ, বা রাখা, এগুলা করলে ভালো হবে। সো এরপরে যেটা আসলে যে আমরা এখন যে কোনো সিস্টেম মানে একটা ট্রেন্ড হচ্ছে যে কোনো সিস্টেম ডেভেলপমেন্ট করতে গেলে আমরা চিন্তা করি যে ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট। সো এখন হচ্ছে যে আসলে হচ্ছে যে ইলেকট্রনিক ডিভাইস বা ইন্টারনেট রানিং ডিভাইস প্রচুর অ্যাভেলেবল হয়ে গেছে। এখন ডিফারেন্ট কোম্পানি ডিফারেন্ট প্ল্যাটফর্মে হচ্ছে যে তাদের ডিভাইসগুলো দিচ্ছে এবং কেউ যদি আমি মোবাইলের কথা বলি, কেউ অ্যান্ড্রয়েড ইউজ করতেছে, কেউ আইওএস ইউজ করতেছে, আবার আরো বেশ কিছু প্ল্যাটফর্ম আছে। তাই মাঝখানে প্রায় বছর দশেক আগে হচ্ছে যে মাইক্রোসফটের একটা ইয়ে ছিল, মোবাইল প্ল্যাটফর্ম ছিল, বাট খুব একটা সুবিধা করতে পারে নাই, বিজনেস করতে পারে নাই। বাট ওদের ওইটার জন্য হচ্ছে যে আমরা যখন অ্যান্ড্রয়েডের জন্য হচ্ছে যে কটলিন বা জাভাতে হচ্ছে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করি, তারপরে হচ্ছে যে আইওএস এর জন্য হচ্ছে যে আমরা কিছু করি সুইফটে করি বা অবজেক্টিভ সিতে করি। তারপরে হচ্ছে যে এই মাইক্রোসফটের মোবাইলের জন্য হচ্ছে যে আমরা আসলে ইউডব্লিউপি অ্যাপ্লিকেশনগুলো রাখি। সো ওদের মোবাইল প্ল্যাটফর্মটা মার্কেট আউট হয়ে গেলেও ওদের কিন্তু উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 এ এই ইউডব্লিউপি অ্যাপগুলো চলে। ওকে, সো আমরা এখন যে কোনো একটা, ধর তুমি একটা অ্যাপ এর কথা চিন্তা করতেছো, তো সেক্ষেত্রে তোমার চিন্তা করতে হবে যে হ্যাঁ তোমার অ্যান্ড্রয়েডে সাপোর্ট দিতে হবে, আইওএস এ সাপোর্ট দিতে হবে। ক্ষেত্র বিশেষে উইন্ডোজ সারফেস বা উইন্ডোজ 11 বা 10 এর জন্য হচ্ছে তুমি ইউডব্লিউপি সাপোর্ট দিতে চাচ্ছ। সো তোমার তাহলে চিন্তা করতে হবে ক্রস প্ল্যাটফর্ম। এখন তুমি তিনটা আলাদা প্ল্যাটফর্মের জন্য আলাদা ভাবে প্রজেক্ট ডিজাইন করবা, সব ওই ডেভেলপমেন্ট প্রসেস একসাথে করবা, নাকি তুমি চাচ্ছ যে একটা ইন্টিগ্রেটেড সোর্সের মধ্যে হচ্ছে যে আমি সবগুলো কাজ করে যাবো, এতে আমার হচ্ছে যে কস্ট ইফেক্টিভ হচ্ছে এবং এফোর্ট কম লাগতেছে। সো এইখানে আসে হচ্ছে যে আসলে ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট। তো ফাস্টার ডেভেলপমেন্ট এন্ড রিউজেবল।
কনসিস্টেন্ট ইউজার এক্সপিরিয়েন্স। দ্যাট মিনস হচ্ছে আমার ইউজার ফোন ইউজ করতেছে, সে অ্যান্ড্রয়েড থেকে ইয়েতে চলে গেল, আইফোনে চলে গেল, কিন্তু সে অ্যান্ড্রয়েডে যে অ্যাপটা ইউজ করতেছে, যে এক্সপিরিয়েন্স সে পাচ্ছে, যে সার্ভিসটা পাচ্ছে, সেই সেম সার্ভিসটা যেন সে আইওএস এও পায়। ওকে, সে একজন উইন্ডোজ মেশিন ইউজ করতেছে, আরেকজন ম্যাক ইউজ করতেছে, আরেকজন লিনাক্স ইউজ করতেছে। সো সেম জিনিস যেন হচ্ছে যে সে সেম সার্ভিসটা, সেম এক্সপিরিয়েন্সটা সে যেন প্ল্যাটফর্ম সুইচ করার কারণে তার জন্য সার্ভিসের ডিসরাপশন না হয়। ওকে, আর আমি যদি ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট করি, তো আমি যদি স্পেসিফিক প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট করি, আমার মার্কেটটা সংকীর্ণ। সো আমি যদি ক্রস প্ল্যাটফর্ম করি, আমার বর্ডার মার্কেট রিচ পাচ্ছি। সো এই ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্টের জন্য যেসব টুলগুলো বা ফ্রেমওয়ার্কগুলো আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে রিসেন্টলি মাউইর নাম কি শুনছো? MAUI, মাউই। ওকে, এটা হচ্ছে যে আসলে মাইক্রোসফটের মোস্ট রিসেন্ট ক্রস প্ল্যাটফর্ম টুল। আমি নিজেই এটাতে কাজ করি এখন একটা প্রজেক্টে। তো আমি আগে হচ্ছে যে ক্রস প্ল্যাটফর্ম টুল ছিল হচ্ছে Xamarin Forms। ওকে, সো Xamarin Forms, সো ওরা বাট Xamarin Forms এর লিনাক্স এবং হচ্ছে ম্যাক সাপোর্ট দেওয়াতে কিছু প্রবলেম ছিল, কিছু লিমিটেশনস ছিল। দেন ওইটাকে ওভারকাম করে হচ্ছে যে তোমরা জানো নিশ্চয়ই যে মাইক্রোসফটের যে সফটওয়্যার ডেভেলপমেন্টের ফ্রেমওয়ার্কের যে ফান্ডামেন্টাল যে .NET, সো .NET ফ্রেমওয়ার্ক ছিল, তারপরে .NET কোর নিয়ে আসছে তারা ক্রস প্ল্যাটফর্ম সাপোর্ট দেওয়ার জন্য, এবং এই মাউইটা .NET কোরের উপরে বেস করে বানানো। সো এইখানে এটাতে তোমার হচ্ছে যে উইন্ডোজ অ্যাপ্লিকেশন এবং হচ্ছে যে iOS অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে যে অ্যান্ড্রয়েড, UWP, iOS, লিনাক্স, তো এগুলো ইজিলি হচ্ছে যে ম্যানেজ করা যায়। তারপর রিঅ্যাক্ট নেটিভ প্রবাবলি মেটা, ফেসবুকে আগে মেটা। তারপর ফ্লুটার আছে গুগলের। তারপর আরো বেশ কিছু টুল আছে ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট করার। সো এবার আসে যে ইন্ডাস্ট্রিতে কিছু প্র্যাকটিস। হ্যাঁ, এটা তো গেলাম যে আসলে ট্রেন্ডস, এটাও ট্রেন্ডস, যে ইন্ডাস্ট্রি প্র্যাকটিসের ট্রেন্ড, কি ট্রেন্ড চলতেছে। সো ডেভেলপমেন্ট মেথোডোলজিস। সো আমি একটু আগেও বলতেছিলাম যে ডিফারেন্ট আমাদের কিন্তু এই যে ডেভেলপমেন্ট প্রসেসটা নিয়ে এই past few decades এ হিউজ রিসার্চ হয়েছে, এবং এই সব রিসার্চ এবং কন্টিনিউয়াস রিসার্চ হয়ে যাচ্ছে। এবং তুমি জানো কিনা জানি না, আমাদের বড় ভাই সাইফুল চৌধুরী, জুয়েল ভাই কি স্যার আপনাদের কাছে? উনি পিএইচডি রিসার্চ করতেছে, উনি সম্ভবত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিসার্চ করেন। এক্সপেরিয়েন্সটাকে সুন্দর করার জন্য এবং এই ইন্ডাস্ট্রিটাকে আবার ইনভেস্ট করার জন্য। সো এইসব রিসার্চের ফলে কিছু আউটকাম হচ্ছে যে ডেভেলপমেন্ট ম্যাথোলজির ক্ষেত্রে কিছু আউটকাম আছে, সেটা হচ্ছে কারেন্টলি আমরা কিছু ডেভেলপমেন্ট করার জন্য হচ্ছে যে যেমন খুশি তেমন ডেভেলপমেন্ট করি না, কিছু ম্যাথোলজি ফলো করি। তো এখানে আসতে পারে অ্যাজাইল এন্ড স্ক্রাম। তো অ্যাজাইল হচ্ছে যে অ্যাজাইলের কিছু হচ্ছে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথোডোলজি কিছু প্রিন্সিপাল। অ্যাজাইল মূলত কিছু প্রিন্সিপাল নরমালি হচ্ছে 12টা, ইফ আই এম নট রং, 12টা মেজর প্রিন্সিপাল আছে। ওই প্রিন্সিপালের উপরে বেস করে দেন ওরা একটা মেথোডোলজিও প্রপোজ করছে বা একটা মডেল প্রপোজ করছে। ওইটার উপর বেস করে আসলে অ্যাজাইল মডেল বা মেথোডোলজিটা আমরা ডেভেলপমেন্টের কাজ করতে পারি। তারপরে স্ক্রাম সিমিলারলি একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথোডোলজি। তারপর কানবানটা অ্যাকচুয়ালি মেথোডোলজি না, কানবানটা হচ্ছে আসলে অ্যাজাইলের একটা ইমপ্লিমেন্টেশন, অ্যাজাইল মেথডের একটা ইমপ্লিমেন্টেশন। যে অ্যাজাইল তো হচ্ছে যে একটা মেথোডোলজি, এটাকে কিভাবে মডেলে ইয়ে করবো বা কিভাবে এক্সিকিউট করবো, এটা হচ্ছে যে আসলে কানবান। তারপর টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট। এখন দেখা যায় যে ডেভেলপমেন্ট করার সময় আগে আমরা হচ্ছে যে আগের সময় কি ছিল যে ইউনিট টেস্ট বা টেস্ট কেস এগুলোর কোনো বালাই ছিল না, জাস্ট ডেভেলপমেন্ট করে যাও, করে যাও। তখন দেখা যেত যে কোনো একটা প্রবলেম হলে কোথায় প্রবলেম হয়েছে, কেন প্রবলেম হয়েছে, বা এগুলো ম্যানেজ করা, মেনটেন করাটা টাফ হয়ে যেত। সো এরপরে আসছে যে ইউনিট টেস্ট বা টেস্ট কেস এক্সিকিউশন, যেটা হচ্ছে ডেভেলপমেন্ট করার পরে হচ্ছে যে আমার কিছু সেট অফ টেস্ট কেস থাকতো, ওগুলো এক্সিকিউট মানে ডেভেলপমেন্ট করে ফেলছি, তারপরে আমি টেস্ট কেস লিখছি যে এই ফাংশনের আউটকাম এটা হওয়া উচিত। হ্যাঁ, তারপর কিছু টেস্ট কেস লিখছি বা এরপর বা ইউনিট টেস্ট করি আমরা। তো
তখন এগুলোর গুরুত্ব আসলে কি জন্য যে মেনটেনেবল, লাইক আমি যখন ডেভেলপমেন্ট করবো বা আমি কন্টিনিউয়াস একটা ইয়ে চলে যাচ্ছে, মানে একটা লিগেসি প্রজেক্টে আমরা কাজ করে যাচ্ছি, সেখানে নতুন কিছু ফিচার অ্যাড করছি, ওইটার কারণে আমার কেউ ডিফারেন্ট কোনো ফিচার ব্রেক করতেছে কিনা, বা এই জিনিসগুলো আমরা যেন আগেই ধরতে পারি। তো এই জন্য হচ্ছে যে আসলে ইউনিট টেস্ট বা হচ্ছে যে টেস্ট কেস এক্সিকিউশন গুলো করা হতো। বাট এখন যে ট্রেন্ডটা আসতেছে সেটা টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট। সো আমরা টেস্ট কেসগুলো ডেভেলপমেন্টের আগেই লিখে ফেলি, তারপরে যে আমরা ডেভেলপমেন্ট করি। সো এরপরে যে সব বেস্ট প্র্যাকটিসগুলো আমাদের ফলো করতে হয় যে কোড কোয়ালিটি। তো এই যে ক্লিন কোড প্রিন্সিপালস, সো এই ব্যাপারে এই পরের সেশনে তাজমল কামাল ও ডিটেইলস ডিসকাস করবে। তো এটার প্রয়োজন কেন? হ্যাঁ, সো লাইক আমি একটা প্রজেক্টে কাজ করছি যেখানে হচ্ছে যে আমাদের কোম্পানিতে আমরা একটা ওই প্রজেক্টে একটা সাব প্রজেক্টে কাজ করছি, মডিউলে অ্যাকচুয়ালি। তো আমাদের কোম্পানিতে সম্ভবত 3-4 জন আমরা কাজ করতাম, বাট ওদের ওয়ার্ল্ড ওয়াইড টিম ছিল 1200+ ডেভেলপার। তো এখন হচ্ছে যে লেটস সে ওদের ফ্রান্সে একটা ডেভেলপমেন্ট টিম আছে, ফ্রান্সের ডেভেলপমেন্ট টিমে ধরো যে মার্ক নামে কেউ একজন হচ্ছে একটা জিনিস ইমপ্লিমেন্ট করছে, তারপরে ওইটার সাথে আমার কাজের একটা ডিপেন্ডেন্সি আছে। তো এখন আমি বুঝতেছি না সে কি কোড লিখছে, বা ভাইস ভার্সা, আমার একটা কাজের সাথে ফ্রান্সের যে মার্কের একটা কাজের ডিপেন্ডেন্সি। তো সে বুঝতেছে না আমি কি কোড করছি, এখন কি করবো? সে কি আমাকে ফোন দিবে বা রিচ আউট করবে যে না ভাই আপনি কথা কি লিখছেন, আমি বলবো মার্ক ভাই কি করছেন, একটু বুঝে দেন। সো এটা তো আসলে বেস্ট প্র্যাকটিস হওয়া উচিত না। সো এমন হওয়া উচিত, আমাদের ইমপ্লিমেন্টেশন গুলো এমন হওয়া উচিত যে লাইক এটা সহজেই মেইনটেনেবল হবে, এবং আরেকজন ডেভেলপার যখন এই কোডগুলো দেখবে সহজেই বুঝতে পারবে যে আমরা এখানে কি লিখতে চাইছি, কি করতে চাইছি, বা এই স্পেসিফিক মেথড বা এই লাইন এই ভেরিয়েবল এর রেসপন্সিবিলিটি কি করতেছে, কোন মানে কি ধরনের ডেটা নিচ্ছে। সো এই ধরনের ব্যাপারগুলো আমাদের আসলে হচ্ছে যে ইয়ে করতে হবে। সো এইটার জন্য কিছু কমন স্ট্যান্ডার্ড আছে বা কিছু প্রিন্সিপাল আমরা ফলো করি। সো ওইটাকে আমরা বলতেছি যে ক্লিন কোড প্রিন্সিপালস। সো এটার ইম্পর্টেন্স অবশ্যই আছে। এমনও হচ্ছে যে আমি যখন ইউনিভার্সিটি থাকতে যখন নতুন নতুন প্রোগ্রামিং শিখছি, যখন প্রায় প্রথম 2-3 মাসে কিছু সি প্রোগ্রামিং শিখছি, ইউভিএ তে প্রবলেম সলভ করতাম, তো তখন ইচ্ছা মতো কোড লিখতাম। তারপরে যখন মানে আমার মানে ফার্স্ট ইয়ারের শেষের দিকে এসে যখন পুরো আমার লেখা কোডগুলো আমি আমি চিন্তা করতেছি আমি কি চিন্তা করে এসব কোড লিখছি, বা আমি নিজেও বুঝতে পারতেছি না আমি এখানে কি লিখছি। সো এইরকম যেন না হয়, দ্যাট মিনস আমি কি তখন হচ্ছে ক্লিন কোড বা ক্লিন কোডিং প্রিন্সিপাল গুলো ফলো করতাম না। সো এটা আমার নিজের ক্ষেত্রেই হচ্ছে, যখন আমি বড় প্রজেক্টে বা বড় টিমের সাথে কাজ করবো তখন তো আমার আসলে হচ্ছে যে এগুলো আরো হ্যাজল হয়ে যাবে, যদি আমি প্রপার হচ্ছে যে প্রিন্সিপাল গুলো ফলো রাখবো। সো কোড কোয়ালিটি মেজার করার জন্য আরো একটা কমন ইয়া হচ্ছে যে কোড রিভিউ প্র্যাকটিস। তো আমরা যখন টিমে কাজ করি তখন দেখা যাচ্ছে যে ডিফারেন্ট লেভেল আমাদের পিয়ার রিভিউ হয় এবং হচ্ছে যে ম্যানেজার রিভিউ হয়। সো পিয়ার রিভিউ কি, ধরো যে 7-8 জন টিমে কাজ করতেছে, একজন একটা ডেভেলপমেন্ট করলো, দেন সে হচ্ছে যে তার সোর্স কন্ট্রোল সিস্টেমে একটা পুল রিকোয়েস্ট করে দিল যে এই চেঞ্জটা আমি করছি, দেন ওইটা তখনও কিন্তু ইন্টিগ্রেট হয়, আমার মেইন সোর্সে হচ্ছে ইন্টিগ্রেট হয় না। তো তখন হচ্ছে কি বেস্ট প্র্যাকটিসটা হচ্ছে এরকম যে যেটা হচ্ছে যে ধরো যে অ্যামাজন বা ফেসবুক বা গুগলের মতো বড় কোম্পানিগুলো ফলো করে, তারা তাদের ওই টিমে ধরো যে একটা টিমে ধরো 30 থেকে 40 জন মেম্বার থাকে, তারপর আবার ওই টিমগুলো আবার কিছু সাব টিম থাকে। তো ছোট ছোট টিমগুলো হচ্ছে 7-8 জনের টিম হয় আর কি। তো ওরা অ্যাকচুয়ালি করে কি যে একটা এমআর ক্রিয়েট করে ওই মানে পিয়ার ক্রিয়েট করে যে ফিচারটা ইমপ্লিমেন্ট করছে ওই ফিচার রিলেটেড ওই টিমে যাদের নলেজ থাকতে পারে এইরকম 10-12 জনকে হচ্ছে যে রিভিউয়ার অ্যাসাইন করে দেয়, এবং ওদের ডেইলি যে রেসপন্সিবিলিটিতে একটা রেসপন্সিবিলিটি থাকে যে প্রতিদিন কয়টা পিয়ার সে রিভিউ করছে, দ্যাট মিন্স কয়টা কোড সে রিভিউ করছে। সো এখানে বেশ কিছু মানে ওই টিম ওয়াইজ বা লিড ওয়াইজ ম্যানেজার ওয়াইজ হচ্ছে যে কিছু প্রসেস ফলো করে, যে একটা পিয়ার যখন ওপেন করা হয়েছে রিভিউর জন্য, সো 10-12 জন রিভিউ করা হয়েছে, তো ওইখানে ধরো যে 50% যদি অ্যাকসেপ্ট করে তাইলে হচ্ছে যে ওই মডিফিকেশনটা আমার মেইন সোর্সে অ্যাড হবে, আদারওয়াইজ অ্যাড হবে না। দেন ওই পিয়ারের মধ্যে কিছু ডিসকাশনও করে যে হ্যাঁ এই চেঞ্জটা কেন করছি, বা
বা এইটার কোনো বেটার অ্যাপ্রোচ আছে কিনা, এই ইমপ্লিমেন্টেশনে কেন করলাম, বা এই কোডটা খুব আনক্লিন মনে হচ্ছে, বা এখানে একটা কমেন্ট অ্যাড করো, বা এই ভেরিয়েবলের নামটা একটু এইভাবে দিলে একটু চেঞ্জ করে দিলে আন্ডারস্ট্যান্ড করতে সুবিধা হবে। এই ধরনের ব্যাপার। সো এটা গেল পিয়ার রিভিউ। এরপর আছে ম্যানেজার। আমাদের কোম্পানিতে যেটা ফলো করি আমরা ম্যানেজার রিভিউ। সে আমার জুনিয়র যে যারা কোড করে, যারা ইমপ্লিমেন্ট করে, তারা হচ্ছে যে পিয়ার ক্রিয়েট করে, দেন আমি হচ্ছে এগুলো রিভিউ করি। সো আমার সাইড থেকে রিভিউ হলে দেন আমরা আমাদের যে স্টেক হোল্ডার আছে বাইরে, তাদেরকেও মাঝে মাঝে হচ্ছে কিছু কিছু টিমে এই প্র্যাকটিস আছে, তাদেরকে আবার রিভিউয়ার হিসেবে অ্যাড করা। সো এখানে আবার রিভিউয়ের ক্ষেত্রেও আবার মাল্টি মানে এটাকে কিছু স্টেপ আছে। তো এইগুলো করে আসলে আমরা কি করি, কোড কোয়ালিটিটা মেনটেন করি। তো এরপরে এখন রিসেন্টলি আরো যে কিছু জিনিস কোড কোয়ালিটি মেজার করার জন্য হচ্ছে যে মেনটেন করার জন্য আরো বেশ কিছু টপিক ইউজ করা, আরো বেশ কিছু কনসেপ্ট আসে। সেটা হচ্ছে কোড ম্যাট্রিক অ্যানালাইসিস। যে তোমার ওকে আমি পিয়ার রিভিউ সবকিছু করে ফেললাম, তারপর ওভারঅল আমার যে একটা সলিউশন ক্রিয়েট করছি, সো এইটার কোড কোয়ালিটি কি রকম, এটার জন্য একটা ম্যাট্রিক জেনারেট করা যায়। সো এইটার জন্য বেশ কিছু টুল আছে আমাদের। ভিজুয়াল স্টুডিওর বিল্ট-ইন একটা টুল আছে কোড অ্যানালাইজার। এই ছাড়া আরো আছে হচ্ছে যে সোনাকিউ, হ্যাঁ, তারপরে হচ্ছে যে এফএক্স পপ, হ্যাঁ, আর আরো বেশ কিছু টুল আছে যারা হচ্ছে যে আসলে তোমার ওই কোডের কোয়ালিটিটা মেজার করার জন্য একটা কোড ম্যাট্রিক অ্যানালাইসিস করে। তো এখানে বেশ কিছু লাইক তোমার কোডটা কতটুকু কি বলে যে কতটুকু মেইনটেনেবল, এটার জন্য একটা স্কোর দেওয়া হবে। তারপরে হচ্ছে যে এটাতে লাইক সার্কুলার ডিপেন্ডেন্সি ক্রিয়েট হয়েছে কিনা, বা আরো বেশ কিছু রুল আছে যেগুলো হচ্ছে ওইখানে আমরা নিজেদের কিছু রুল অ্যাপ্লাই করতে পারি। যেমন আমি আমার কোম্পানি আমার টিমে যেটা রুল, আমার একটা প্রজেক্টে স্পেসিফিক একটা প্রজেক্টে হচ্ছে যে একটা রুল অ্যাপ্লাই করছি যে একটা লাইন যেন হচ্ছে যে 120 ক্যারেক্টারের বেশি না হয়। তারপরে আরেকটা রুল অ্যাপ্লাই করা হয়েছিল যে একটা মেথড বা একটা ফাংশনের ভিতরে লাইন অফ কোড যেন 25 লাইনের বেশি না যায়। 25 লাইনের বেশি গেলে আমার আরেকটা মেথড বানাতে হবে। সো এই ধরনের কিছু কোয়ালিটি মেজার করা যায়। হ্যাঁ, সো এইগুলো দিয়ে হচ্ছে কিছু কোড ম্যাট্রিক জেনারেট করা যায়। এরপর আছে ডকুমেন্টেশন যদিও অনেক মানে একটা পুরনো একটা হচ্ছে যে ট্রেন্ড যে কোডের ডকুমেন্টেশন লেখা, বাট এটা স্টিল ওয়ার্কস। তো এখন আবার হচ্ছে যে কিছু কোডিং প্যাটার্ন আছে যেটা হচ্ছে যে বলা হয়েছে যে আমি কোড লিখবো, সো আমার কোডটাই হচ্ছে যে ডকুমেন্টেশনটা, আমি কোড দেখেই যেন বুঝতে পারি যে ডকুমেন্টেশন না আগে যেন কিভাবে হচ্ছে। বাট তারপরেও দেখা যাচ্ছে বেশ কিছু কমপ্লেক্স ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমাদের কোডের ডকুমেন্টেশন দরকার। সো এইগুলো ছিল আসলে ট্রেন্ডস কারেন্টলি যেগুলো চলছে। সো আমি জাস্ট শর্টে আরো কিছু জিনিস বলে যাই, সেটা হচ্ছে যে আসলে ট্রেন্ডস ফিউচারে তোমাদের কি নিয়ে ইয়া করতে হবে, ফিউচারে তোমার আইটি থেকে গেলে কোন জিনিসগুলোর ব্যাপারে মাথায় রাখা হবে। জেনারেটিভ এআই নিয়ে আমরা কিন্তু একটু আগে ডিসকাস করে আসছি যে এআই ডিসকাশন। সো আমি যেটা বলতেছিলাম যে স্টুডেন্টদের জন্য তো চ্যাটজিপিটি বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। আগে দেখা যেত যে ফ্রেন্ডদের কাছ থেকে হেল্প পাইতো, এখন হচ্ছে চ্যাটজিপিটি থেকে হেল্প পায়। সো কাইন্ড অফ বেস্ট ফ্রেন্ড হয়ে ভালো হয়ে গেছে। এটা খারাপ না, বাট যেটা হচ্ছে যে আমাদের এটা একটা নতুন এই জেনারেটিভ এআই গুলা যেভাবে আমাদেরকে হেল্প করতেছে বা যেগুলো দিচ্ছে, এই ব্যাপারগুলো নতুন। হ্যাঁ, তো আমাদের কিন্তু অ্যাজ এ হিউম্যান বিইং আমরা কিন্তু হচ্ছে আমাদের ইভলভ পাওয়ার অনেক বেশি। হ্যাঁ, সো আমাদের কিন্তু এই নতুন টেকনোলজির সাথে ইভলভ হইতে হবে। তো এখন জেনারেটিভ এআই আমি কিভাবে ইউজ করব? সো আমি ধরো যে আমাকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হলো, আমি জেনারেটিভ এআই আমি চ্যাটজিপিটি ইউজ করে বললাম আমার এটা একটা প্রবলেম সলভ করতে দেওয়া হলো, দেন আমি জেনারেটিভ এআই কে বললাম যে প্রবলেম সলভ করতে দাও, দেন ওই সলিউশনটা নিয়ে এসে আমি হচ্ছে সাবমিট করে দিলাম অ্যাসাইনমেন্ট। এটা কি বেস্ট ওয়ে হওয়া উচিত? না, এটা কখনো হওয়া উচিত না। আমরা জেনারেটিভ এআই এর হেল্প নিব একটা প্রবলেম কিভাবে সলভ করা যায় ওই অ্যাপ্রোচটার ব্যাপারে, বাট সলভ আমি নিজে করতে হবে। বা ওদের কাছ থেকে একটা সলিউশন নিলাম, একটা কোড আমি পাচ্ছিলাম, একটা প্রবলেম সলভ করতে পারছি না, হ্যাঁ আমি একটা কোডের হেল্প নিলাম, বাট ওইটা ইউজ করার আগে আমার জানতে হবে যে ও যে রেজাল্টটা দিছে ওই রেজাল্টে ইচ লাইন কি মিন করে। ওকে, সে কি আমি কি দিচ্ছি। হ্যাঁ, আমি অফকোর্স আমার ফার্স্ট কাজ করার জন্য ফার্স্ট ওয়ার্ল্ডে আমার কম্পিট করার জন্য আমার জেনারেটিভ এআই ইউজ করতে হবে, করব। বাট আমাদের একটু এই ব্যাপারগুলো রাখতে হবে যে আমরা যেন হচ্ছে যে ওই জেনারেটিভ এআই এর দাস না হই।
জেনারেটিভ এআই গুলো কিন্তু মানুষ ক্রিয়েট করছে, মানুষ ডেভেলপ করছে। সো আমরা যেন এটা দাস না হয়ে যাই। ওকে, সো এরপরে আসছে হচ্ছে এজ কম্পিউটিং। সো ফিউচারে এজ কম্পিউটিং মিন্স হচ্ছে যে আসলে এটা একটা ফ্যান্সি ওয়ার্ড আর কি। এজ কম্পিউটিং মিন্স হচ্ছে যে আমাদের ল্যাটেন্সিটা কমানো, লাইক একটা ক্লাউড সিস্টেমে যে লাইক আমার সার্ভারগুলো ক্লোজ রাখা, বা কিভাবে হচ্ছে যে আমি ফাস্টার আমি ল্যাটেন্সি কিভাবে কমাইতে পারবো। সো এটার জন্য হতে পারে যে লোকালাইজড সার্ভার ডিপ্লয় করা বা এই ধরনের টেকনোলজি নিয়ে কাজ করা। সো এইগুলো আসলে ফিউচারে মানে এখন ব্যাপারটা হচ্ছে কি বেশ কয়েক বছর আগে আমাদের মেইন কনসার্ন, যে যদি মোবাইল ডিভাইসের কথা চিন্তা করি, আমাদের মেইন কনসার্ন ছিল হচ্ছে পাওয়ার, লাইক কিভাবে বেশি পাওয়ার রাখা যায় মোবাইল। দেখা যাচ্ছে যে আমার বেশি পাওয়ার রাখতে গেলে আমার মোবাইল খুব ভারী হয়ে যাচ্ছে। বাট ওই জিনিসটা কিন্তু এই যে লাস্ট ফিউ ইয়ার্সে তুমি যখন যে মোবাইল ফোনগুলো বাজারে আসছে, ওগুলোতে দেখো যে এই জিনিসগুলো কাইন্ড অফ মিটিগেট হয়ে গেছে। আমি কিন্তু একটা ফোনে, আমার ফোনে হচ্ছে যে লাইক 24 ঘন্টার বেশি পাওয়ার থাকে আমি যত ইউজ করি। ওকে, সো এরপরে এর আগে একটা ওই পাওয়ারের আগের যে প্রবলেমটা ছিল সেটা ছিল হচ্ছে যে মেমোরি। ওকে, আমরা চেষ্টা করতাম যে খুব কম মেমোরি ইউজ করা যায়, মেমোরি খুব কস্টলি ছিল। বাট এখন দেখো ক্লাউড আসছে, এখন আমাদের মেমোরি নিয়ে খুব একটা চিন্তা করতে হয় না। সো ওইগুলোর হচ্ছে যে ইয়ে হয়ে গেছে, মানে সলিউশন চলে আসে বা একটা স্টেবল পর্যায়ে আসে। তো এজ কম্পিউটার বলতেছে যে এখন যে লেটেন্সিটা কম, কিভাবে হচ্ছে যে আমি আরো ফাস্টার জিনিস পাবো, আমি যে জিনিসটা চাচ্ছি বা যে সার্ভিসটা ইউজ করতেছি ওটা আরো ফাস্টার আমি এই জিনিসগুলো বলতে, যার জন্য হচ্ছে এজ কম্পিউটিং। মানে ফিউচারে এখানে বেশ কাজ থাকবে। ওয়েব3 এন্ড ব্লকচেইন, সো এই ব্যাপারে বলার কিছু নেই, এটা ফিউচারে কাজ থাকবে। এক্সটেন্ডেড রিয়ালিটি, এটা নিয়ে এখনো কাজ হচ্ছে, এবং আমি একটু আগে বলতেছিলাম যে কম্পিউটার ভিশন লাস্ট ফিউ ডিকেডস বলা যায় যে 2 or 3 ডিকেডসে কম্পিউটার ভিশনের রেভলিউশন হয়ে গেছে। সো তার সাথে সাথে আমাদের এই যে এআর ভিআর এরও রেভলিউশন হচ্ছে, এবং ফিউচারে এটা আরো বাড়বে, এটার গ্রোথ যেভাবে দেখাচ্ছে এটা আরো বাড়বে। সো এই দিক নিয়ে কাজ করে। সো ইন ফিউচারে আমাদের কোন কোন স্কিল নিয়ে হচ্ছে আসলে ফোকাস করা উচিত। সো আমাদের অফকোর্স বেসিক জিনিস যে কম্পিউটার সায়েন্সের ফান্ডামেন্টাল জিনিসগুলো তো আমাদের জানতেই হবে। ওকে, প্রোগ্রামিং বলো বা ইয়া বলো, সো ওগুলোর ব্যাপারে আমি বলছি না, যে আমি বলছি ওগুলোর বাইরে আমার কি কি জিনিস জানা উচিত। তা আমার জানা উচিত ক্লাউডের ব্যাপারে জানা উচিত, যেটা নিয়ে সঞ্জয় নেক্সট লাস্ট সেশনটা দিলে ডেভঅপস সঞ্জয় দিতে আছে। তারপরে এআই এবং বেসিক, তারপরে সিকিউরিটি ফান্ডামেন্টাল, যেটা আমি শুরুতেই ডিসকাস করছিলাম। সিকিউরিটি ফান্ডামেন্টাল একটা সিকিউরিটি এবং সাইবার সিকিউরিটি এবং data security is utmost like concern nowadays for like large scale project development. Okay, so এইখানে এই পর্যন্ত আমি আসলে ট্রেন্ডস ইন সফটওয়্যার ইন্ডাস্ট্রি এই টপিকটা শেষ করতেছি। সো এরপরের টপিকটা আসি, যেটা সেটা হচ্ছে যে এখন আসি যে আমরা একটা কিভাবে আমরা একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসটা কন্টিনিউয়াসলি মানে কন্টিনিউ করে দেবো, কিভাবে আমরা একটা সফটওয়্যার সিস্টেম একটা সফটওয়্যার মানে ডেভেলপমেন্টের বিভিন্ন যে স্টেপ থাকে, যে বিভিন্ন ফেজ থাকে, ফেজগুলো কিভাবে প্রসিড করবো। সো এখানে আমি একটা ইনিশিয়ালি কিছু থিওরি ডিসকাস করব, কিছু টুলের ব্যাপারে বলবো, একটা এক্সাম্পল নিয়ে প্রসিড করব। হ্যাঁ, সো গিভ ইউ পেশেন্স ফর দ্যাট। So let's get started. First of all হচ্ছে যে সফটওয়্যার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। আমি যখন একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট শুরু করব, ফার্স্টে আমার কাছে কেউ একজন আইডিয়া এসেছিল যে এই জিনিসটা আমাকে হচ্ছে যে ডেভেলপ করে দেন। সো আমি তারপর ফার্স্টে কি করব, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করব। সো রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমরা এসডিএলসি এর ব্যাপারে তো সবাই জানি। সো এসডিএলসি এর ফার্স্ট স্টেপটা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। তারপরে এইখানে হচ্ছে যে এই প্রসেস রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা টেকনিক্যাল প্রসেস এবং একটা টিম আপ। সো এইখানে ডিফারেন্ট স্টেক হোল্ডারের সাথে আমাদের কমিউনিকেট করতে হয়, ডিফারেন্ট স্টেক হোল্ডারের ডিফারেন্ট রোল আছে। সো এটা একটা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা একটা টিম আপ। সো ইনিশিয়ালি ইনভলভস আইডেন্টিফাইং, ডকুমেন্টিং এন্ড অ্যানালাইজিং বিজনেস রিকোয়ারমেন্টস। ফার্স্টে আমাদের হচ্ছে যে বিজনেস রিকোয়ারমেন্টটা হচ্ছে যে আইডেন্টিফাই করতে হবে, অ্যানালাইজ করতে হবে, এবং ডকুমেন্টিং করাটা হচ্ছে আসলে এই সফটওয়্যার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের পার্ট। সো এখানে কারা কারা, ওই যেটা বললাম একটু আগে বললাম যে টিম এফোর্ট। সো কোন কোন রোলে
পার্সোনালরা হচ্ছে যে এই এফোর্টটা নর্মালি দিয়ে থাকে, সেটা হচ্ছে যে বিজনেস অ্যানালিস্ট, প্রজেক্ট ম্যানেজার অ্যান্ড লেটার পরবর্তীতে দেখা যাচ্ছে যে লিড ডেভেলপার্সদেরও হচ্ছে যে আসলে কনসার্ন থাকে। So development team focus on functional and non-functional requirements, তারপরে ডকুমেন্টেশন বা SRS, সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন বা অনেকে বলে স্পেসিফিকেশন, নরমালি সিম্পলি অনেকে স্পেসিফিকেশন বলে, এন্ড নেগোসিয়েশন। তারপরে আমার হচ্ছে এই রিকোয়ারমেন্ট ফেসেই কিন্তু আমরা হচ্ছে প্রুফ অফ পিওসি এই টার্ম, প্রুফ অফ কনসেপ্ট এই টার্মটা কি কেউ শুনছি আমরা এর আগে? এনিওয়ান পিওসি বা প্রুফ অফ কনসেপ্ট? সো আমি যখন একটা কমপ্লেক্স সিস্টেম ডেভেলপমেন্ট করতে যাব, ওটা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করছি, এরপরে আমাদের ওই মিনিমাল কিছু জিনিস নিয়ে এখানে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে যে পিওসি আর একটা হচ্ছে এমভিপি। পিওসি হচ্ছে প্রুফ অফ কনসেপ্ট, যে আমি একটা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করছি, সো এইভাবে কাজ হইতে পারে, তো এইটার জন্য একটা স্যাম্পল ইমপ্লিমেন্টেশন করে দেখা। হ্যাঁ, সো এই সেক্টরটা এই স্টেপটাতে আসলে হচ্ছে যে এই রিকোয়ারমেন্ট অ্যানালিসিসের এই স্টেপটাতে ডেভেলপ করাই হবে। আরেকটা আছে হচ্ছে যে এমভিপি। এমভিপি আসলে রিকোয়ারমেন্ট অ্যানালিসিস না, তো ওই যেহেতু হচ্ছে যে মিনিমাল একটা ডেভেলপমেন্টের কথা বলছি, এই জন্য এই টার্মটা আসছে। এমভিপি হচ্ছে মিনিমাল ভায়াবল প্রজেক্ট বা মিনিমাল ভায়াবল প্রোডাক্ট, যেটা হচ্ছে যে আমি ডিপ্লয় করার আগে মিনিমাল কিছু ফিচার নিয়ে একটা ভায়াবল একটা প্রোডাক্ট রেডি করতে চাচ্ছি। সো এটা যখন তোমরা ইন্ডাস্ট্রিতে যাবা তখন এই টার্মগুলো বুঝতে পারবে। সো প্রুফ অফ কনসেপ্ট পিওসি যেটা, এটা রিকোয়ারমেন্ট অ্যানালিসিস হবে। সো রিকোয়ারমেন্ট অ্যানালিসিসের ডিফারেন্ট স্টেপগুলো যেটা, সেটা হচ্ছে যে স্টেক হোল্ডার আইডেন্টিফিকেশন, তারপরে এলিস্টেশন অফ রিকোয়ারমেন্টস, ডকুমেন্টেশন অফ দ্য রিকোয়ারমেন্টস, অ্যানালাইসিস অ্যান্ড নেগোসিয়েশন। ওই যে ডকুমেন্টটা প্রিপেয়ার করলাম তার উপরে অ্যানালাইসিস, এখন এখানে ডিফারেন্ট স্টেক হোল্ডাররা অ্যানালাইসিস করে। এরপরে ভ্যালিডেশন অ্যান্ড ভেরিফিকেশন। সো প্রপার অথরিটি হোল্ডার যেই সব স্টেক হোল্ডার আছে তারা হচ্ছে যে আসলে এই স্টেপে কাজ করে। সো এখানে স্টেক হোল্ডার্স কারা? কোম্পানিজ আর স্টেক হোল্ডার্স, কাস্টমার্স আর স্টেক হোল্ডার্স, ইউজার্স আর স্টেক হোল্ডার্স, ম্যানেজার্স আর স্টেক হোল্ডার্স। ওকে, সো আমি একটা কোম্পানির জন্য কাজ করতেছি, বা আমি কোম্পানির জন্য নিজেই কাজ করতেছি, এটা মার্কেটে দিয়ে যাচ্ছে, সো আমার স্টেক হোল্ডার তাহলে কাস্টমার, বা আমি একটা হচ্ছে যে জেনারেল মানুষ ইউজ করবে, ইউজাররাই হচ্ছে যে স্টেক হোল্ডার। তারপরে হচ্ছে যে আমি কাজ করতেছি, আমি ডেভেলপার, আমার ম্যানেজার আমাকে কাজের ইনস্ট্রাকশন দিচ্ছেন। সো ম্যানেজারের কাছে হচ্ছে যে লাইক ওই প্রজেক্টের ওনারশিপ বলতে হচ্ছে যে একদম লিটারালি ওনারশিপ বলতেছে না, কাজের ওনারশিপ বা রেসপন্সিবিলিটি ওনারশিপ। সো আমার কাছে আমার ম্যানেজার হচ্ছে আমার স্টেক হোল্ডার। ওকে, রিকোয়ারমেন্টস এলিস্টেশন। সো এটা আসলে একটা ফ্যান্সি ওয়ার্ড অফ ডাটা কালেকশন। সো এই রিকোয়ারমেন্ট গ্যাদার করার জন্য বা ডাটা কালেকশন করার জন্য আমার কি করতে হয়? কিছু মিটিংস করতে হতে পারে ডিফারেন্ট স্টেক হোল্ডারের সাথে। তারপরে কোশ্চেনারিজ, এইটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটা নিয়ে আমার নেক্সট কিছু স্লাইড আছে। কোশ্চেনারিজ, তারপরে হচ্ছে যে ইউজার অবজারভেশন এবং ইন্টারভিউজ। ইন্টারভিউজ মানে হচ্ছে ওই ডিফারেন্ট স্টেক হোল্ডারদের সাথে ইন্টারভিউজ হতে পারে, বা হচ্ছে কাস্টমারের সাথে, নরমালি বলা যায় ডিফারেন্ট স্টেক হোল্ডারদের সাথে ইন্টারভিউ হয় রিকোয়ারমেন্ট ডাটা কালেকশন। সো একটা এক্সাম্পল দিকে যাই। সো এখানে তোমাকে বলা হচ্ছে যে একটা রেস্টুরেন্টের POS সিস্টেম ডেভেলপ করার জন্য the POS system will incorporate a wide range of functionalities, including but not limited to complete menu management, kitchen display capabilities, order management for multiple service types, employee management, and various payment and invoicing options. The design will focus on modernizing the user interface and backend while ensuring the system is scalable, secure, and easy to use. So আমি 2 মিনিট সময় দিচ্ছি, তোমরা এটা আবার করো, দরকার হলে 2বার করো, বিকজ এটা নিয়ে আমার নেক্সট কিছু স্লাইড আছে। আমার জন্য কি দেখতে কোনো সমস্যা হচ্ছে?
ওকে, সবাই পড়ছি? ওকে, আমরা বুঝছি এখানে কি বলছে, কি চাইছে আমাদের কাছে? যে পেছনে একজন মা বলতেছে, বুঝো নাই? হ্যাঁ, মানে এই যে এখানে যে রিকোয়ারমেন্টটা দেওয়া আছে, এক্সাম্পলটা দেওয়া আছে, এখানে কি চাইছে? হ্যাঁ, চেক শার্ট তোমাকে আচ্ছা আচ্ছা। সো আমাদের হচ্ছে রিকোয়ারমেন্ট, ইউ আর টাস্কড উইথ গ্যাদারিং রিকোয়ারমেন্টস ফর রেস্টুরেন্ট পজ সিস্টেম। পজ সিস্টেমের সম্পর্কে আমরা জানি, আইডিয়া আছে পজ সিস্টেম কি? পয়েন্ট অফ সেল। আমরা সুপার শপগুলোতে গেছি না, সুপার শপগুলোতে আমরা পেমেন্ট করার পরে, মানে জিনিসপত্র কেনার পরে হচ্ছে যে তারা দেখাচ্ছে যে স্ক্যান করে, তারপর হচ্ছে ক্যাশ নেয়, সো তারপর ওখানে বিল হয়, বিল দেয়। সো ওইটা একটা পজ সিস্টেম। সো রেস্টুরেন্টে, বড় রেস্টুরেন্টগুলোতে যখন যাই তখন হচ্ছে যে আমাদের মেনু, মানে ওরা দেখবে যে একটা ট্যাব নিয়ে আসে, ট্যাব নিয়ে স্যার কি অর্ডার করবে, তো এগুলো নেয়, তারপর অর্ডার নেয়, তারপর ওই অনুযায়ী হচ্ছে যে ওই কিচেনে, সে কিন্তু কিচেনে যায় না, কিচেনে অলরেডি হচ্ছে যে তার ইয়ে চলে যায়, যে অর্ডার গুলো চলে যায়। তারপরে হচ্ছে যে ওইখান থেকে দেন হচ্ছে যে অর্ডার, কিচেন থেকে যখন অর্ডার কমপ্লিট হয়, কিচেন কিন্তু যে ডাক দিয়ে, নর্মাল হোটেলগুলোতে যে ডাক দিয়ে বলে যে এই রেডি হয়েছে, আইটেম রেডি হয়েছে, ওইগুলো ওরা কিন্তু বলে না, ওদের কাছে নোটিফিকেশন যায়, দেন ওরা হচ্ছে যে ফুড নিয়ে আসে। দেন এরপরে যখন তোমার খাওয়া দাওয়া শেষ, এরপরে কিন্তু তোমার বিল অর্ডার দেয়। সো এই ওভারঅল প্রসেসটাকে আমরা বলতেছি পজ সিস্টেম। ওকে, তো তোমাকে একটা রেস্টুরেন্টের পজ সিস্টেমের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে বলা হয়েছে, যেটা হচ্ছে রিকোয়ারমেন্ট গ্যাদার করতে বলা হয়েছে আসলে। তো যে বলতেছি যে পজ সিস্টেম ওয়াইড রেঞ্জ অফ ফাংশনালিটি ইয়ে করবে, ইনক্লুডেড বাট নট লিমিটেড টু কমপ্লিট মেনু ম্যানেজমেন্ট। তাই আমার রেস্টুরেন্টে বিভিন্ন ডিফারেন্ট ফুড মেনু, এখানে মেনু মানে ফুড মেনু, ওকে, ডিফারেন্ট মেনু ম্যানেজমেন্ট, দেন কিচেন ডিসপ্লে ক্যাপাবিলিটিস, যে কিচেনে একটা ডিসপ্লে থাকবে, কি অর্ডার করছে, সেই ওই কিচেনের যে মানে শেপ থাকবে, সে যেন ওই ডিসপ্লে রেখে যে এখন তার কি তার কাছে মেসেজ চলে যাবে। অর্ডার ম্যানেজমেন্ট, যে আমার ওয়েটাররা যারা আছে এরা হচ্ছে যে মেনু কাস্টমারকে ওই টেবিল ওয়াইজ গিয়ে কাস্টমারদেরকে হচ্ছে যে কাস্টমারদের কাছ থেকে অর্ডার নিয়ে দেবে, এটা অটোমেটিক্যালি হচ্ছে যে কিচেনে চলে যাবে। তারপরে হচ্ছে যে অর্ডার ম্যানেজমেন্টে আরো জিনিস আরো থাকতে পারে, যে কেউ অনলাইনে অর্ডার দিচ্ছে, আরো থাকতে পারে যে ডেলিভারি বয়দের কন্ট্রিবিউশন থাকতে পারে এখানে। এই জন্য বলা হচ্ছে অর্ডার ম্যানেজমেন্ট ফর মাল্টিপল সার্ভিস লাইন। তারপরে এমপ্লয়ি ম্যানেজমেন্ট, এখন একটা রেস্টুরেন্টে ডিফারেন্ট এমপ্লয়ি আছে, তো এমপ্লয়িদের ম্যানেজমেন্টে থাকতে হবে। তারপরে ভেরিয়াস পেমেন্ট এন্ড ইনভয়েস অপশনস। তো এইটা মডার্ন, এই ব্যাপারগুলো থাকবে, এটা নিয়ে তোমাকে একটা তোমাকে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হবে। তো পসিবল কোশ্চেন কি হইতে পারে? সো পসিবল ফার্স্টে কিছু কোশ্চেন আছে, আমি বললাম যে খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, যে কোশ্চেন রেডি করা। তো পসিবল কোশ্চেন কি হবে? হাউ মেনি ডিফারেন্ট টাইপ অফ ইউজার রোল উইল দেয়ার বি? যে আমার এই পজ সিস্টেমের রেস্টুরেন্টের জন্য বড় একটা পজ সিস্টেম করতেছি, তো এখানে কত ধরনের ইউজার রোল থাকতে পারে, এবং ডিফাইন দ্য রেসপন্সিবিলিটি এন্ড অ্যাক্সেসিবিলিটি ফর ইচ। সো আমাকে যে কাজ দিচ্ছে, আমি তার কাছে এই কোশ্চেনগুলো করব। সো দেয়ার উইল বি আ হায়ারার্কিক্যাল ইউজার গ্রুপ ইন দ্য লোকাল রেস্টুরেন্ট পজ সিস্টেম, রাইট? হায়ারার্কিক্যাল মানে বুঝতে হবে। সো এই যে ইউজার গ্রুপের কথা বলছি, ইউজার রোলের কথা বলছি, সো এখানে কিছু রোল থাকবে হায়ারার্কিক্যাল, লাইক আমার শিফট ম্যানেজার আছে, শিফট ম্যানেজারের আন্ডারে হচ্ছে যে আমার ওয়েটাররা থাকবে, তারপরে যে কিচেনে, রেস্টুরেন্টে কিন্তু শিফট ওয়াইজ কাজ হয়, তারপরে হচ্ছে যে কিচেনের কিছু হেল্পার থাকে, সো তারা হচ্ছে কি মেইন শেফের আন্ডারে থাকে। সো তাদের কি সিস্টেম ইউজ করা লাগবে কিনা, তাদের লাগে, তাদের রোল ডিফারেন্ট হবে, তাদের অ্যাক্সেসিবিলিটি ডিফারেন্ট হবে। তারপর কিচেনে যারা থাকবে তারা নিশ্চয়ই হচ্ছে যে মেনু আপডেট করা বা অর্ডার প্লেস করা, এই ধরনের ফাংশনালিটি তাদের থাকবে না। দ্যাটস ওয়াই আসে যে আমাদের অ্যাক্সেসিবিলিটি ব্যাপারটা। সো হাউ মেনি সেপারেট অ্যাপ্লিকেশনস দেয়ার উইল বি, হোয়াট উইল বি দেয়ার ফাংশনালিটিস? এই কোশ্চেনটা মাস্ট লাগবে আমার। এটা আমাকে কেউ একজন এসে বললো একটা রেস্টুরেন্ট পজ সিস্টেম ইমপ্লিমেন্ট করে দাও, এখানে কত ধরনের কয়টা সেপারেট অ্যাপ্লিকেশন, এন্ড সেপারেট অ্যাপ্লিকেশন চিন্তা কেন আসতেছে? যখন আমি আমার ক্যাশে যে বসে থাকবে, সে নিশ্চয়ই একটা পিসি নিয়ে বসবে,
সো দ্যাটস ওয়াই আমার একটা হচ্ছে যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন লাগবে। ওকে, দেন যে ওয়েটাররা এসে যে অর্ডার নেবে সে একটা ট্যাব নিয়ে আসে নরমালি, ট্যাব বা ফোন বা কিছু একটা, ওইখানে নিশ্চয়ই হচ্ছে যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন কাজ করবে না। ওইটা কি অপারেটিং সিস্টেম, ওই ডিভাইস বা ওইটা যদি ট্যাব নিয়ে আসে, এটা কোন অপারেটিং সিস্টেম, আইওএস না অ্যান্ড্রয়েড ইউজ করতেছে, সো তার উপরে বেস করে আমার হচ্ছে যে দেখ ওটা একটা মোবাইল অ্যাপ্লিকেশন হবে, অফকোর্স মোবাইল অ্যাপ্লিকেশন হবে। সো ওইটা একটা আলাদা সফটওয়্যার কম্পোনেন্ট হতে পারে, সেপারেট অ্যাপ্লিকেশন হতে পারে, ডিসপ্লের জন্য আলাদা হতে পারে, তারপরে হতে পারে যে ওভারঅল ম্যানেজমেন্টের জন্য আমি হচ্ছে যে একটা ওয়েব অ্যাপ্লিকেশন চাইতেছি। এগুলো কিন্তু স্টুডেন্টের পজ সিস্টেম, কিন্তু এগুলো ওয়েব অ্যাপ্লিকেশন না। ওকে, সো ওভারঅল ম্যানেজমেন্টের জন্য আমি আবার হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন চাইতে পারি। সো এখানে জিজ্ঞেস করে নিব যে ফার্স্টে কয়টা সেপারেট অ্যাপ্লিকেশন আমার লাগবে এবং তাদের ফাংশনালিটিস কি কি। এবারে আসি, উইল দ্য সিস্টেম বি মাল্টি টেনেন্ট? মাল্টি টেনেন্ট ব্যাপারটা আমরা জানি। মাল্টি টেনেন্ট আমি পরে বলেও দিছি, ডিফারেন্ট রেস্টুরেন্ট উইল বি ইউজিং ডিফারেন্ট কপিজ অফ ইট। সো একই সিস্টেমে যখন হচ্ছে যে ডিফারেন্ট কপি ডিফারেন্ট স্টেক হোল্ডার বা ডিফারেন্ট কাস্টমার যখন ইউজ করবে, আমি তখন তাদেরকে তাদের আলাদাই মানে ইয়ে করবো, মানে ধরো যে যদি আমি ওয়েব অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করি, যে ধরো যে আমি একটা সিস্টেম ডেভেলপ করছি যেটা হচ্ছে যে ডক্টরদের চেম্বারে প্রাইভেট চেম্বার ম্যানেজ করার জন্য একটা সিস্টেম। তো আমি করতেছি কি যে আমরা যেটা করি যে এই ধরনের সাপোর্ট গুলো হচ্ছে যে বিভিন্ন যারা প্র্যাকটিস করে ডাক্তাররা, তারা বিভিন্ন কোম্পানি থেকে হচ্ছে যে সার্ভিস গুলো কিনে নেয়, বা সার্ভিস গুলো কিনে নেয়। সো তাদের কিন্তু লোকাল কোনো ডেটাবেস মেনটেন করতে হয় না, গ্লোবাল একটা ডেটাবেস থাকে। তো এরকম ডিফারেন্ট মানে ক্লিনিক বা ডিফারেন্ট প্রাইভেট চেম্বার এই ধরনের সিস্টেম গুলো নিচ্ছে। তো এদের জন্য এদের এক একজনের আবার রিকোয়ারমেন্ট এক এক রকম হচ্ছে, স্লাইড কিছু ডিফারেন্ট হচ্ছে, বা এদের ডেটাবেস কিন্তু একটা সেন্ট্রাল জায়গায় থাকতেছে, বাট একজনের ডেটাবেস আরেকজন অ্যাক্সেস করতে পারতেছে না। সো এই ব্যাপারগুলোকে মাল্টি-টেনেন্ট। সো এখানে মাল্টি-টেনেন্টের কথা আসছে কি, রেস্টুরেন্ট তো চেইন, এমন হতে পারে যে আমার কাছ থেকে সিস্টেমটা বানিয়ে নিতে চাচ্ছে, সে হচ্ছে ডিফারেন্ট হচ্ছে যে রেস্টুরেন্টের কাছে ডিল করবে। আবার এমনও হতে পারে যে সে তারই একটা রেস্টুরেন্ট আছে, বাট রেস্টুরেন্টের লাইক কিছু চেইন শপ আছে, লাইক ডিফারেন্ট ব্রাঞ্চেস আছে, ওইখানে তা ইউজ করো। তো একটা ব্রাঞ্চে যেটা ইউজ করতেছে আরেকটা ব্রাঞ্চে তো ইউজ করবে না, বিকজ একটা ব্রাঞ্চের মেনু আরেকটা ব্রাঞ্চের মেনু তো সেম না, ওকে, স্টাফও সেম না। সো এটার জন্য কোশ্চেন থাকতেছে আমার, এই সিস্টেমটা কি মাল্টি টেনেন্ট কিনা। তারপরে যদি হয় তাহলে হচ্ছে যে এই মাল্টি টেনেন্সিটা মেনটেন করার জন্য আমার কি আলাদা কোনো ক্লাউড সিস্টেম দরকার আছে কিনা, বা ওয়েব সিস্টেম দরকার আছে কিনা। তারপর আমাদের এই সিস্টেমটা ক্রস প্ল্যাটফর্ম সিস্টেম হবে কিনা। সো যদি হয় সেক্ষেত্রে আমার কি কি প্ল্যাটফর্ম কনসিডার করতে হবে। তারপর হোয়াট পেমেন্টস মেথড ডু ইউ প্রেফার টু ইউজ, কি কি পেমেন্ট মেথড আমাদের আমরা চিন্তা করতেছি এটা। এন্ড এটা খুবই হাই লেভেলের কিছু কোশ্চেন, এরপরে আরো গ্র্যানুলার লেভেলের আরো বেশ কিছু কোশ্চেন থাকতে পারে। সো এরকম কিছু কোশ্চেন আমাদের করতে হয়। এবার আসছে হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্টস। ফাংশনাল রিকোয়ারমেন্টস কি? দুই ধরনের রিকোয়ারমেন্টস আছে, ফাংশনাল রিকোয়ারমেন্টস আর নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। সো কেউ কি আমাকে বলতে পারবা যে ফাংশনাল রিকোয়ারমেন্টস আর নন ফাংশনাল রিকোয়ারমেন্টস কি, বা এদের ভিতরে ডিফারেন্সটা কি? এনিওয়ান? ইউজার এন্ড থেকে চিন্তা করি, যে জিনিসগুলো আমরা নিয়ে কাস্টমার ফিচার ওগুলো হচ্ছে ফাংশনাল, আর যেমন সার্ভার সাইড সিস্টেম এগুলো নিয়ে যখন আমরা চিন্তা করি তখন নন ফাংশনাল। Time, space, non-functional. Sorry? Time, space, security, all is non-functional requirements. সো এই মানে এদের নাম থেকে বুঝা যাচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্টস মানে একটা সিস্টেম ফাংশন করতে কি কি লাগছে, কি কি ইয়ে করতেছে, যে কোন জিনিস কোন স্কোপ আমরা চিন্তা করতেছি, সেটা হচ্ছে আমার ফাংশনাল রিকোয়ারমেন্টস। আর নন ফাংশনাল রিকোয়ারমেন্ট আমার ফাংশন করতে লাগতেছে না, বাট আমার ইমপ্লিমেন্ট করার জন্য লাইক আমার পারফরম্যান্স এন্ড মানে ইয়ে করার জন্য, সিকিউরিটি মানে বিল্ড করার জন্য, হ্যাঁ, তো এগুলোর জন্য যেগুলো লাগতেছে বলছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট।
সো ফাংশনাল এখানে আমাদের এই যে রেস্টুরেন্ট সিস্টেমে আমাদের ফাংশনাল রিকোয়ারমেন্ট কি থাকতে পারে? The menu management module will allow user to create, edit, and manage the menu item available in the POS system. It includes the ability to categorize items, set availability and pricing. The order management module will handle all aspects of taking, modifying, and processing orders. It includes support for dining, carry out, and delivery orders, as well as integration with third-party delivery service. The kitchen display module will manage the display of orders in the kitchen and handle printing of the kitchen printers. The employee management module will manage employee roles, access level, timesheet, and shift management within the POS system. So আমরা কনসেন্ট্রেট করতেছি যে এই ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো কি, এগুলো জাস্ট এক্সাম্পল। আমি যে তোমাদের যে ফার্স্টে যে রিকোয়ারমেন্টটা দিছি এটা কিন্তু মানে হিউজ একটা সিস্টেম। সো এইখানে ফাংশনাল রিকোয়ারমেন্ট আরো অনেক থাকে। সো আমি জাস্ট কিছু এক্সাম্পল এখানে লিস্ট ডাউন করছি। এবার আসি নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। The POS system must be highly responsive and most operation completed within 1 to 2 seconds. The system should be able to handle simultaneous operation for multiple devices without significant degradation in the performance. The system should be capable of process up to 100 transactions per minute during peak hours without performance issue. The system must support role-based authentication to ensure that users only have access to the functionalities appropriate to their role. All sensitive data, including payment information and user credential, must be encrypted both in transit and rest. Transit and at rest. এটা মানে কি? মানে যখন আমি রেস্টুরেন্ট POS সিস্টেম, রেস্টুরেন্ট তো হচ্ছে সারাদিন 24 ঘন্টা ওপেন থাকে না। আমার দেখতে সমস্যা হচ্ছে। সো রেস্টুরেন্ট তো 24/7 ওপেন থাকে না। সো আমার সিস্টেমটা একটা সময় রেস্ট করবে। তো রেস্টের সময় যেন হচ্ছে যে কোনো ডেটা ব্রিচ না হয়। সো এই জিনিসগুলো হচ্ছে এইটা একটা রিকোয়ারমেন্ট ক্লায়েন্ট সাইড থেকে ধরে দেওয়া হবে। এবার আসি ইউজার স্টোরেজ। ইউজার স্টোরেজও কিন্তু হচ্ছে একটা রিকোয়ারমেন্ট ডক প্রিপেয়ার করার সময়, মানে স্পেসিফিকেশন ডক যেটা এসআরএস যেটা প্রিপেয়ার করার সময় কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস যে আমার হচ্ছে যে স্টোরেজ কি অ্যাজ এ রোল। আমার টাইম গুলো শেষ হয়ে গেছে, রাইট? আমার টাইম 1 ঘন্টা মতো করে হয়েছে। আমি কিন্তু হচ্ছে যে 10:30টার আগেই ক্যাম্পাসে পৌঁছেছি। ওকে, গুড ফর ইউ। বাট তাহলে সিস্টেম লসটা কোথায় দিল? যদিও আমাকে ইনফর্ম করা হয়েছে সেশনটা হচ্ছে যে 11টায়, বাট পরবর্তীতে আমি যখন দেখলাম ফেসবুকে দেখলাম যে ইভেন্ট টাইম 10:30টায়, তা আমি 10:30টার আগে আসছি। আমি না আমি ইউনিভার্সিটি লাইফ বলো বা কলেজ লাইফ থেকে পাঞ্চুয়াল হওয়ার ট্রাই মানে এখন দেখা যাচ্ছে কিছু কিছু কেসে হচ্ছে যে হইতে পারি না, বিভিন্ন অ্যাডিশনাল বা আমার যেসব জিনিস আমার কন্ট্রোলে নেই, বাট আমার কন্ট্রোলে যেটা থাকবে আমি ওইটা নিয়ে পাঞ্চুয়াল। লাইক কাউকে কমিটমেন্ট দিলে একটা টাইম কমিট করছি, সো ওইটাতেই ফিক্স থাকার ট্রাই করি। নট অনলি টাইম বাট অলসো মানে ডিফারেন্ট জিনিস আমি মানে কমিটমেন্ট রক্ষা করার ট্রাই করি। ওকে, সো আমরা ইয়েতে টপিকে চলে আসি। সো ইউজার স্টোরেজে কি থাকে অ্যাকচুয়ালি এই যে তিনটা কোশ্চেন আমি পয়েন্ট আউট করছি যে হু, হোয়াট, হোয়াই। সো ইউজার স্টোরেজ মানে হচ্ছে যে আমার সিস্টেমটা একটা ইউজার ইউজ করতে চাচ্ছে, ইউজারের ইউজ কেসটা আমি স্টোরি আকারে দিচ্ছি যে এই করতে চাচ্ছি, এইটা এই অ্যাকশন নিতে চাচ্ছি, এই বেনিফিটটা আমি পাবো। যে হু, হোয়াট, হোয়াই, যে অ্যাজ এ মানে রোল মিন্স হচ্ছে আমার হতে পারে ইউজার, হইতে পারে অ্যাডমিন, হইতে পারে যে হচ্ছে যে মেইনটেইনার। হ্যাঁ, আই ওয়ান্ট টু অ্যাকশন, একটা অ্যাকশন থাকবে যে আমি এইটা করতে চাই, এইটা করার পরে আমি এইটা অ্যাচিভ করতে চাই।
That's the benefit. So এটার এক্সাম্পল আছে যে what it is written by product owner from users কাস্টমার স্ট্যান্ড সো এটা আসলে হচ্ছে যে এসআরএস এর মধ্যে হচ্ছে যে আসলে ওই প্রোডাক্ট ওনার বা প্রোডাক্ট ম্যানেজার ওই এখানে প্রোডাক্ট ওনার আর প্রোডাক্ট ম্যানেজারের হচ্ছে যে মানে যে ডেজিগনেশন বলো বা হচ্ছে যে অর্কেস্ট্রেশনটা বলো একটা টিমের বড় বড় একটা টিম সো এখানে একটা বেশ কিছু জিনিস আছে যে প্রোডাক্ট ওনার প্রোডাক্ট ম্যানেজার প্রোডাক্ট ওনার আমরা শুনতে কি মনে হয় যে সে ওন করতেছে দ্যাট মিন্স সে উপরে লেভেলের তারপর প্রোডাক্ট ম্যানেজার অ্যাকচুয়ালি উল্টা প্রোডাক্ট ম্যানেজার হচ্ছে মাল্টিপল প্রজেক্ট লিড করে আর প্রোডাক্ট ওনার একটা প্রোডাক্টের প্রোডাক্ট ম্যানেজমেন্টের বা ওইখানে যে কি কি ফাংশনালিটি দিবে বা এগুলোর ওনারশিপ তার কাছে থাকে সেই ডিসিশন না এটা করবে সো হায়ারার্কিতে প্রোডাক্ট ওনার নিচে তারপর হচ্ছে যে প্রোডাক্ট ম্যানেজার সো এই ইউজ কেস গুলো হচ্ছে ইউজার স্টোরিজ গুলো হচ্ছে যে আসলে প্রোডাক্ট ওনার ক্ষেত্র বিশেষে প্রোডাক্ট ম্যানেজারও লিখে বাট কার সেন্ট্রিক্যালি লিখে ইউজার সেন্ট্রিক্যালি তারপর এগুলো হচ্ছে নন টেকনিক্যাল ডিটেইল কোনো টেকনিক্যাল ডিটেইল এবং ইনফর্মাল requirements are added later once agreed upon by the team so ideally gets applied at once by development team without iteration sprint তো টুল এই ধরনের ইন্ডাস্ট্রি গুলো আমরা ইয়ে করার জন্য ইমপ্লিমেন্ট করার জন্য ইউজ করতে পারি সেটা হচ্ছে জিরা ক্লিকআপ এটসেট্রা যেগুলো হচ্ছে যে আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল আর সো আমাদের কিছু এক্সাম্পল সো আমাদের যে প্রিভিয়াস যে রেস্টুরেন্ট পজ সিস্টেম ছিল তো রেস্টুরেন্ট পজ সিস্টেমে কিছু ইউজার স্টোরেজ থাকতে পারে এরকম অ্যাজ এ ওনার I want to create and manage menu items so that I can ensure the menu is up to date for all service types. So এখানে দেখো আমি ফার্স্টে বলছিলাম যে who, what, why, who, the owner. So that means আমার রেস্টুরেন্ট সিস্টেমে কিন্তু একজন ওনার থাকে, ওনারের একটা রোল থাকে। So as a owner, I want to create. কি করতে চাই? আমি মেনু আইটেম ক্রিয়েট করতে চাই। তারপরে হচ্ছে যে এটা করে আমি কি বেনিফিট পাচ্ছি so that I can ensure the menu is up to date for all the service types তারপর আরেকটা एग्जांपल হতে পারে as a server এখানে সার্ভার মানে হচ্ছে যে আমরা ওয়েটার যেটা বলি ওকে as a server I want to take orders quickly and efficiently so আমি কি করতে যাচ্ছি so এটা পরে কেন করতে যাচ্ছি আমি এটা so that I can provide a smooth customer experience as a owner I want to manage employee roles and access levels so that each staff members are appropriate permissions, has appropriate permissions. Okay, these are the example of user stories. এবার একটা SRS ডকুমেন্টেশন আমি যে ইউজার স্টোরেজও প্রিপেয়ার করে ফেললাম আমি হচ্ছে যে নন ফাংশনাল ফাংশনাল রিকোয়ারমেন্টও প্রিপেয়ার করে ফেললাম আমি কিছু কোশ্চেনারি সেট করছি ক্লায়েন্টকে বা স্টেক হোল্ডারদেরকে কোশ্চেন করছি ইন দ্য মিন টাইম ধরো যে এর মাঝখানে আমি কিছু মিটিং করে ফেলছি ওকে এবার আমি হচ্ছে যে একটা স্পেসিফিকেশন ডক প্রিপেয়ার করব ওকে বা ডকুমেন্টেশন বা এসআরএস যেটাকে বলে তো এসআরএস এ কিছু জিনিস মাথায় রাখতে হয় যে আমি যে প্রজেক্টটা ইয়ে করতেছি ওটা পারপাসটা এক্সপ্লেইন করা টার্গেট অডিয়েন্স ইন্টারফেসেস মানে হচ্ছে যেখানে কি কি ইন্টারফেস থাকতে পারে যে হার্ডওয়্যার ইন্টারফেস বা সফটওয়্যার ইন্টারফেস বা ইউজার ইন্টারফেস কি থাকতে পারে তারপর হচ্ছে কনস্ট্রেন্ট মেমোরি ডিজাইনের ক্ষেত্রে কোনো কনস্ট্রেন্ট আছে না কোনো চয়েস আছে কিনা তারপর নন ফাংশনাল যে পারফরম্যান্স অ্যাবিলিটি টলারেন্স এন্ড সিকিউরিটি সো নন ফাংশনাল রিকোয়ারমেন্টের অংশ ফাংশনাল রিকোয়ারমেন্টের অংশ তারপরে ইউজ কেসগুলো এগুলো হচ্ছে একটা ডকুমেন্ট স্পেসিফিকেশন ডকের মধ্যে থাকে সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন সো অ্যানালাইসিস এন্ড নেগোসিয়েশন সো এরপরে আমি যে এসআরএসটা ইয়ে করে ফেললাম তখন যে স্টেকহোল্ডারের সাথে দেখুন আমি যার কাছ থেকে কাজ নিচ্ছি যদি আমি নিজের প্রোডাক্ট বানানো করি তখন হচ্ছে ধরো যে আমি কারো কাছ থেকে হচ্ছে যে ফান্ডিং নিতে চাচ্ছি তার সাথে আমি নেগোশিয়েট করি বা আমি যখন ক্লায়েন্টের কাজ করতেছি ক্লায়েন্টের সাথে নেগোশিয়েট করি অ্যানালাইসিস করি তো আমার এখানে নেগোসিয়েশন করার আগে আমার নিজেদের দিক থেকে হচ্ছে কিছু অ্যানালাইসিস করে ফেলতে হয় সেটা হচ্ছে যে হাউ ডিফিকাল্ট উইল ইট বি টু ইমপ্লিমেন্ট এর ডিফিকাল্টি লেভেল কি রকম ডাজ ইট কনফ্লিক্ট উইথ এনি আদার রিকোয়ারমেন্টস কোন রিকোয়ারমেন্টস থেকে আরেকটা রিকোয়ারমেন্টস এর সাথে কনফ্লিক্ট করতেছে কিনা ওকে
is it actually necessary for the software success? যে এই যে স্পেসিফিক একটা রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্টটা কি আসলে হচ্ছে যে আমার যে সফটওয়্যার সাকসেসের জন্য বা সফটওয়্যার ডেভেলপমেন্ট রিকোয়ারমেন্ট আসলেই দরকার কিনা, নেসেসারি কিনা। তো বলেছে ফাইনালি যে সেট অফ রিকোয়ারমেন্টস দ্যাট ইজ অ্যাচিভেবল এন্ড অ্যালাইন উইথ দ্য ওভারঅল অবজেক্টিভ অফ দ্য প্রজেক্ট। সো এই নেগোসিয়েশন বা ইয়ে করার অ্যানালাইসিস করার হচ্ছে যে অবজেক্টিভ দ্যাট গোল এটা। সো এইবারে আসলে হচ্ছে যে আমি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে ফেলছি, স্পেসিফিক নক করে ফেলছি, আমি স্টেকহোল্ডারের সাথে নেগোসিয়েশন করে ফেলছি। এবার আসলে হচ্ছে যে আমি প্রোটোটাইপ এবং ওয়ারফ্রেম নিয়ে কাজ করব। সো প্রোটোটাইপ আর হচ্ছে ওয়ারফ্রেম, এটা নিয়ে তো আমাদের আইডিয়া মানে না শুনলেও হ্যান্ডস অন আইডিয়া না থাকলেও আই থিঙ্ক আমাদের কিছু আইডিয়া থাকার কথা। সো ওই ওয়্যারফ্রেম নাম থেকেই বোঝা যায়, লাইক ওয়্যার মানে তারের ফ্রেম করা, মানে হচ্ছে যে এখানে শুধু হচ্ছে স্কেলেটল থাকে, ওকে, আর ডিটেইল খুব বেশি থাকবে না। আর প্রোটোটাইপ মানে নিয়ারলি হচ্ছে যে মেইন অ্যাপ্লিকেশন বা এটা লুক এন্ড ফিলটা থাকবে, মানে ওয়্যারফ্রেমের লুক এন্ড ফিলটা থাকবে না, লুকটা থাকতে পারে, বা ভাইস ভার্সা বলা যায়, ফিল থাকতে পারে, লুক থাকতে পারে, ওকে। আর প্রোটোটাইপের লুক এন্ড ফিল থাকবে। So prototyping almost looks the final product in terms of design. It interactive, that means হচ্ছে যে ইউজার চাইলে লাইক এই পেজ থেকে এই বাটন ক্লিক করে ওই বাটনে যাচ্ছে, এই পেজ থেকে ওই পেজে যাচ্ছে, এই ট্রানজিশন গুলো হচ্ছে মিনিমাল কিছু ট্রানজিশন থাকে, সো এটা ইন্টারেক্টিভ। তারপর ভেরি ইউজফুল টু টেস্ট আ ডিজিটাল প্রোডাক্ট ইন্টারফেস এন্ড ইন্টারাকশন বিফোর ইট ইজ অ্যাকচুয়ালি ডেভেলপ করার আগে আমাদের আসলে হচ্ছে যে এটা খুবই ইউজফুল যে অ্যাকচুয়াল প্রোডাক্টের ইন্টারফেসটা ব্যাপারে একটা আইডিয়া। ওকে, এইখানে কিন্তু আমাদের এই প্রোটোটাইপের ভিতরে আমার হচ্ছে যে একটা সিস্টেমে টেক্সট থাকবে বা টাইটেল আছে, এটাতে কি ফন্ট ইউজ করা হয়েছে, এটা মানে অল দ্য ডিটেইল অ্যাবাউট দ্য ইউআই, তোমার ডেভেলপ করার সময় যেসব ডিটেইল ইউআই এর জন্য লাগবে সব ডিটেইল এখানে থাকবে। তারপর পপুলার টুল যেটা হচ্ছে যে ফিগমা, এখানে একটা ছোট একটা রিপোর্ট দিয়েছিলাম যে গত বছর না প্রায় বছর ভুলে গেছি, তুমি কি জানো কিনা অ্যাডোবি ফিগমাকে কিনে নিচ্ছে $20 বিলিয়ন। আচ্ছা, এই $20 বিলিয়ন বলতে আরেকটা জিনিস রিসেন্টলি হচ্ছে যে চ্যাট.কম কিনে নিচ্ছে, এবং এটার পেছনে যে ডিলটা হচ্ছে এটা কি ইন্ডিয়ার হ্যাঁ $2 বিলিয়ন ইন্ডিয়ার চ্যাট.কম কোন করতেছিল, চ্যাট.কম কাছ থেকে $2 বিলিয়ন বা $20 বিলিয়ন টাকা, 20 মিলিয়ন জাস্ট ডোমেইনটা 20 মিলিয়ন, এবং যার কাছ থেকে কিনছে এর নামটা হচ্ছে যে আমি ভুলে গেছি, তো ওই লোক আমার হচ্ছে 6 মাস আগে এই ডোমেইনটা কিনছে, সে কিনছে 15 মিলিয়ন, এবং চ্যাটজিপিটি ওর কাছ থেকে 6 মাস পরে 20 মিলিয়ন কিনছে। 20 মিলিয়নে কিনছে, এবং তার সাথে ডিলটা হচ্ছে এরকম 10 মিলিয়ন ক্যাশ দিবে আর 10 মিলিয়ন হচ্ছে চ্যাটজিপিটি ওপেনএআই এর শেয়ার দিবে। মানে এই রিসেন্ট টাইমে একটা পারফেক্ট ডিল দেখছি যে 10 মিলিয়ন মানে ওপেনএআই এর শেয়ারের যে গ্রোথ, সো 10 মিলিয়ন ওপেনএআই এর শেয়ার দিছে 10 মিলিয়ন, সো এখানে সে আসলে বিলিয়নের উপরে হচ্ছে যে 2 বছরের মধ্যে তার বিলিয়ন ক্রস করবে। ওকে, সো এটা একটা एग्जांपल যে ফিগমাতে আসলে হচ্ছে যে আমরা ফিগমা সম্পর্কে জানি, অনেকেই আই থিংক মানে ইউজ করছে, যেমন আমরা ইউনিভার্সিটিতে থাকতে হচ্ছে যে বেশ কিছু প্রোডাক্ট টুল ইউজ করতাম, প্রোডাক্ট লাইক এই ধরনের ডিজাইনগুলো গো থ্রু করতাম, ইভেন একটা সময় আমি হচ্ছে যে ফটোশপও শেখার ট্রাই করছিলাম। ওকে, সো কম্পেয়ার টু ফটোশপ ফিগমা ইজ ওয়ে মোর বেটার or like UI prototyping. এবার আসে ওয়্যারফ্রেমিং। সো ওয়্যারফ্রেমিং অ্যাকচুয়ালি প্রোটোটাইপিং এর আগের স্টেপ, বাট আমি এখানে পরে লিখছি এটা আসলে প্রোটোটাইপিং এর আগের স্টেপ। এটা কাইন্ড অফ হচ্ছে পেন পেপার স্কেচ, আমি যেটা বললাম স্কেলেবল টাইপ। এখানে হচ্ছে যে আসলে লুক থাকে না, ফিল হয়তো পাওয়া যায়, নন ইন্টারেক্টিভ, কোনো ইন্টারাকশন থাকে না, যে লাইক ওই যে বাটন ক্লিক করবো বা ওইটাতে এই টেক্সটটা এইভাবে হবে বা এই পেজের ট্রানজিশনটা এরকম হবে, এই ধরনের কোনো ইন্টারেক্টিভিটি থাকে না। ইউজার জাস্ট হচ্ছে যে স্কেলেটরটা দেখতে পারে। Very useful to get idea about the digital product interface and
interaction before prototype. So includes the font, branding, design, element, etc. Popular tools হচ্ছে Balsamiq, InVision. So এরপরে আসে দেখো যে একটা UI wireframe এর একটা এক্সাম্পল, এটা আছে Balsamiq যে বানায়। ওকে, সো এখানে দেখো যে স্কেলেটনটা আছে, এখানে কালারের কোনো ইনফরমেশন নাই, ফন্টের যে একটা কমন একটা ফন্ট ইউজ করা হয়েছে বা ইমেজ তেমন খুব একটা আইডিয়া নাই। তো এটা জাস্ট একটা স্কেলেটন এবং এগুলো কোনোটাই ক্লিকেবল না, যে কোনোটাই ফাংশনাল না, ইন্টারেক্টিভ কিছু না। ওকে, সো নেক্সট পার্টে চলে যাই। এবার আসি হচ্ছে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সো আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল নিয়ে খুব বেশি জিনিস বলতে যাবো না, তোমাদের সম্ভবত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সে এটা করতে হয়েছে। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের কয়টা স্টেপ? কয়টা? আমি 5 শুনছি, 7 শুনছি। হ্যাঁ, এক্স্যাক্টলি কে বলছে এটা? এক্স্যাক্টলি এটার অ্যাকচুয়ালি কোনো ইয়ে নেই, মানে কেউ বলে 7টা, কেউ বলে 5টা, কেউ বলে 6টা। হ্যাঁ, তো কেউ হচ্ছে যে মাল্টিপল স্টেপ, মানে 2টা স্টেপকে মার্জ করে দিচ্ছে, কেউ একটা স্টেপ বাদ দিয়ে দিচ্ছে। সো এইখানে আসলে হচ্ছে যে এগুলো আসলে হচ্ছে যে নিউটনের গতির সূত্র না, যে একদম আমাদের স্ট্রিক্ট থাকতে হবে। সো বাট এই জিনিসটা আমাদের টিচারদেরকে বোঝানো টাফ হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু সাইলেন্ট ভয়েস শোনা যাচ্ছে। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে কয়টা স্টেপ বা যে 5টা না 6টা না 7টা, এগুলো আসলে হচ্ছে যে নিউটনের গতির সূত্র না, যে সব জায়গায় সমান হবে। তো বাট এটা একটা চ্যালেঞ্জিং পার্ট, যে আমাদের করসপন্ডিং টিচারদেরকে বোঝানো যে এটা স্ট্রিক্ট না। ওকে, সো আমি এখানে 6টা লিখেছি। ওকে, সো ফার্স্ট হচ্ছে অ্যানালাইসিস। সো অ্যানালাইসিসের পরে নরমালি যারা 7টা বলে তারা সম্ভবত অ্যানালাইসিসের পরে হচ্ছে যে ডেফিনিশন একটা পার্ট অ্যাড করে, ডেফিনিশন একটা স্টেপ অ্যাড করে। সো অ্যানালাইসিস পার্টে আসলে কোন কোন ইউজার রোল হচ্ছে যে মানে পার্টিসিপেট করে। অ্যানালাইসিস পার্টে যেটা বললাম যে প্রোডাক্ট ওনার, প্রোডাক্ট ম্যানেজার, বিজনেস অ্যানালাইসিস, সিটিও, এবং ক্ষেত্র বিশেষে আমাদের হচ্ছে যে ডিফারেন্ট ডেভেলপমেন্ট লিডরাও হচ্ছে যে, এবং টেকনিক্যাল লিডরাও হচ্ছে যে অংশগ্রহণ করে। তারপর ডিজাইন ফেজে হচ্ছে সিস্টেম আর্কিটেকচার এবং হচ্ছে যে ইউআই হচ্ছে, এবং ডিজাইন ফেজে মাঝে মাঝে প্রজেক্ট ওনার বা ম্যানেজারও জয়েন করে। ডেভেলপমেন্ট ফেজে ফ্রন্ট এন্ড ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার, এখানে আমার যে কি বলে আমাদের ওমর আছে ফুল স্ট্যাক ডেভেলপার, তো ফুল স্ট্যাক ডেভেলপার হইতে পারে। তারপরে এখন আসলে আমরা ডেভঅপসটা আমরা ডেভেলপমেন্টের কথা বলছি, সো ডেভঅপস এখানে না আছে। তারপর আছে টেস্টিং এর ক্ষেত্রে যেসব কিউ ইঞ্জিনিয়ার, টেস্টার, ডেভঅপসেরও কিছু ইনভলভমেন্ট থাকে, সলিউশন আর্কিটেকচারের ইনভলভমেন্ট থাকে। তারপরে ডিপ্লয়মেন্ট, ডাটা অ্যাডমিনিস্ট্রেটর এবং ডেভঅপস। তারপরে মেইনটেনেন্স, ইউজার, টেস্টার, সাপোর্ট ম্যানেজার বা সাপোর্ট ইঞ্জিনিয়ারও বলতে পারবো। ওকে, সো এইখানে হচ্ছে যে এই যে সোফার আমি হচ্ছে যে ইউআই প্রোটোটাইপিং কথা বললাম, এরপর রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের কথা বললাম, আমি কিন্তু ফার্স্ট দুটো পার্ট কমপ্লিট করে ফেলেছি। এইচএসসি আমরা শুরু করার আগেই হচ্ছে আমরা ফার্স্ট দুটো পার্ট কমপ্লিট করে ফেলেছি। সো লেটার অন আমরা হচ্ছে যে নেক্সট কিছু পার্টে করব। সো এসডিএলসি মডেলগুলো কি কি আছে? বেসিক মডেলটা এটা তোমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সে করছো, ওয়াটারফল মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, বি মডেল, তারপরে অ্যাজাইল মডেল, মোস্ট ইফেক্টিভ, ইটারেটিভ মডেল, তারপরে ডেভসেকওপস, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এরপরে আমরা হচ্ছে কিছু মডেল নিয়ে ডিসকাস করব। সো ডেভসেকওপস মডেল। আচ্ছা, ডেভসেকওপস এখানে তিনটা ওয়ার্ড। সো ডেভ মানে কি? সেক সিকিউরিটি। আচ্ছা, তোমরা দেখি জানো ওপস অপারেশন। সো এখানে মজার ব্যাপার কি হচ্ছে, প্রি প্রোডাকশনে কিছু স্টেপ থাকে, পোস্ট প্রোডাকশন। সো এই মডেলটা আসলে ইন্ট্রোডিউস করার কারণ হচ্ছে যে এখন তো আসলে যেটা বললাম যে আমরা ক্লাউডকে প্রায়োরিটি দিয়ে
সো এখানে সিকিউরিটির ব্যাপারগুলো থাকে। সো এই মডেলে আমরা সিকিউরিটি রিস্ক বা সিকিউরিটি ভালনারেবিলিটিস গুলা বা সিকিউরিটি লুপহোল গুলো আছে যে আগে থেকেই হচ্ছে যে ট্র্যাক করতে পারি এবং হচ্ছে যে সেই অনুযায়ী অ্যাকশন নিতে পারি। এবং আমাদের ডেভেলপমেন্ট মডেলটা ওইভাবেই হচ্ছে যে ডিজাইন করা, যেন হচ্ছে যে ইনিশিয়ালি হচ্ছে যে প্রি প্রোডাকশন ফেজে এইসব সিকিউরিটি ভালনারেবিলিটিস গুলো বা থ্রেট গুলো হচ্ছে যে আমরা মডেলিং করে ফেলতে পারি, মডেলিং করে হচ্ছে ডিটেক্ট করে ফেলতে পারি। তারপরে হচ্ছে যে আমরা ডিপ্লয়মেন্টে যাব, তারপরে আমরা অপারেট করব, দেন মনিটর করব, দেন আবার যদি এই ধরনের কোনো পাই নতুন ফিচার ইমপ্লিমেন্ট করতে হয় বা ওটাকে রিজাইট করতে হয় বা কোনো থ্রেট পাওয়া যায়, দেন আবার সেট করতে হবে। এরপর আছে অ্যাজাইল মডেল। অ্যাজাইল মডেলের নাম শুনছি সবাই। সাজিদ স্যার তোমাদের কোনো হচ্ছে যে যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সে পাইলে আসতো তাহলে হচ্ছে যা মানে অ্যাজাইল তোমাদের ইয়ে হয়ে যেত, মানে বাজওয়ার্ড হয়ে যেত। খুবই খুবই টেকনিক এবং হচ্ছে যে খুবই ইউজফুল একটা মডেল। সো এখানে ফার্স্টে কি রিকোয়ারমেন্ট রিভিউ। সো অ্যাজাইল এই যে অ্যাজাইল ডেভেলপমেন্ট, সো আমি এর আগে যখন ট্রেন্ডস এর ব্যাপারে যখন সফটওয়্যার ইন্ডাস্ট্রি ট্রেন্ডস যখন ডিসকাস করতেছিলাম তখনও বলতেছিলাম যে অ্যাজাইল মডেল। সো অ্যাজাইল আসলে কিছু সেট অফ প্রিন্সিপালস, যে আমি একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট বা একটা সফটওয়্যার ম্যানেজমেন্ট, মানে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম ম্যানেজ করতেছি বা একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসটা হচ্ছে যে ম্যানেজ করতেছি। সো ম্যানেজ করার জন্য কিছু প্রিন্সিপাল আমার ফলো করতে পারে। সো ওই প্রিন্সিপালগুলা অ্যাডপ্ট করে যেই ডেভেলপমেন্ট মডেল আমরা প্রপোজ করতেছি সেটাকে আমরা বলছি অ্যাজাইল মডেল। সো অ্যাজাইল মডেল আসলে খুব বেটার কাজ করে কখন, যখন হচ্ছে যে আসলে তোমার ফ্রিকোয়েন্সি রিকোয়ারমেন্ট চেঞ্জ হবে, তারপরে হচ্ছে যে বাট কখন কাজ কম করবে, মানে ভালো কাজ বেটার পারফর্ম করবে না, যখন তোমার হচ্ছে যে ডেভেলপমেন্ট ফেজ গুলা বা স্পিড গুলা তোমার লেন্দি হবে বা তোমার রিসার্চ ওরিয়েন্টেড তোমার কাজের যে ডেভেলপমেন্ট কাজ ওখানে খুব বেশি আরএনডি আছে, মানে তোমার হচ্ছে যে ইয়াগুলো ফিক্স না, তোমার তুমি কি করবা, তোমার ডেফিনেশন অফ ডান বা ডেফিনেশন অফ কমপ্লিশনটা তোমার ক্লিয়ার না, ওইসব প্রজেক্টে হচ্ছে যে আসলে অ্যাজাইল মডেল খুব একটা কাজ করতে না। বাট ফাস্ট ডেভেলপমেন্ট করার জন্য এবং হচ্ছে যে এই ক্ষেত্রে হচ্ছে যে ফিডব্যাক গুলা খুব ইজিলি অ্যাড্রেস করা যায় এবং হচ্ছে যে যখন রিকোয়ারমেন্ট ঘন চেঞ্জ হয় তখন এগুলো অ্যাড্রেস করা যায় এবং এইটার ব্যাপারে আমরা মানে প্রেডিক্ট করতে পারি যে কখন হচ্ছে যে আমার ডেভেলপমেন্ট শেষ হবে বা আমার যদি ডেভেলপমেন্টে কোনো রিস্ক থাকে এগুলো আর্লি হচ্ছে যে আমরা বের করতে পারি এই মডেল অ্যাপ্লাই করার। সো গোয়িং ফরওয়ার্ড আমি হচ্ছে যে কিছু জিনিস দেখাবো। সো এই জিনিসগুলো আসলে এটা নিয়ে ডিসকাস করতে গেলে আসলে 2-3 দিনও মানে একটা পুরো সেমিস্টারের একটা কোর্স শেষ হয়ে যাবে। সো আমি জাস্ট হচ্ছে কিছু টপিক হচ্ছে যে এটার সাথে রিলেটেড, মানে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসে কি কি জিনিস আমরা ফলো করি এই জিনিসগুলো আসলে সো এখন আসে হচ্ছে যে এই যে আমরা অ্যাজাইল মডেলটা ফলো করার জন্য আমাকে কিছু টাস্ক, আমার যে প্রপার স্পেসিফিকেশন যেটা আছে এটা অ্যানালাইজ করে আমাকে যে আমার যে ডেভেলপমেন্ট টাস্কগুলো আছে এগুলোকে ব্রেকডাউন করতে হবে। সো এগুলোকে ব্রেকডাউন করার জন্য আমরা কিছু টার্ম ইউজ করি, যে আমি কিছু ইনিশিয়ালি আমি কিছু এপিকে ভাগ করে ফেলতাম, যেমন লাইক বাংলাদেশের যে গভর্নমেন্টের যে প্রশাসনিক কাজকর্ম, গভর্নমেন্টের প্রশাসনিক কাজকর্ম হচ্ছে ম্যানেজ করার জন্য কি করে গভর্নমেন্ট হচ্ছে যে ডিভিশন ভাগ করছে। ডিভিশন এখন কয়টা? 7টা না 8টা? তোমরা চাঁদপুর বিভাগ চাও না? নোয়াখালী বিভাগগুলো আমরা আছি, আমার বাড়ি ফেনী, তো আমি ফেনী বাসী আছে হচ্ছে কনফিউশন হচ্ছে আমরা কি নোয়াখালীর সাথে যাবো না চিটাগাংয়ের সাথে থাকবো বলতে ভবিষ্যতে প্রশাসনিক ভাবে তো হচ্ছে সীতাকুণ্ড তো চিটাগাংয়ের মধ্যে আছে, জেলার মধ্যে আছে, বাট আমরা তো এখন ঠিক আছে, বাট চেঞ্জ করতে গেলে হ্যাঁ ফার্স্টের ইয়েটা হচ্ছে যে ফেনী গেট, ফেনী আমরা নোয়াখালীর সাথে থাকবো। আবার দেখা যাচ্ছে যে আমরা নিজেদের মানে নোয়াখালী থেকেই আসলে ফেনী ইয়ে হয়েছে
ওটা বিভাগ বোর্ড কুমিল্লা। ওকে, সো এটা একটা কনফিউজিং স্টেট আছে যে আমরা কোন দিকে যাব। এখন আমরা আমাদের জেলাটাও ছোট, আমরা বলতে পারতেছি না যে আমরা এই বিভাগ চাই। বেশি কথা বললে আমরা যদি স্বাধীন ঘোষণা করে দিই তোমরা কিন্তু বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে। ঠিক আছে? সো আচ্ছা, যেটা বলতেছিলাম যে প্রশাসনিক কাজের জন্য আমরা আমাদের টপিকে ব্রেকআউটে চলে আসি। সো প্রশাসনিক কাজের জন্য আমরা হচ্ছে মানে গভর্নমেন্ট হচ্ছে আমাদের দেশটাকে হচ্ছে বিভিন্ন বিভাগে ভাগ করছে, প্রবাবলি এখন 8টা বিভাগ আছে। তারপরে হচ্ছে যে এই বিভাগের পরে আর কি আছে, জেলা আছে, জেলার পরে থানা আছে, থানার পরে উপজেলা, থানা কাইন্ড অফ সেম, মানে ওই যে এর সাথে সে হচ্ছে কিছু থানাকে উপজেলাতে ইয়ে করছে। সো থানার পরে হচ্ছে যে ইউনিয়ন আছে, ইউনিয়নের পরে ওয়ার্ড। গ্রামের কনসেপ্ট আলাদা। হ্যাঁ, ওয়ার্ডের মধ্যে মাল্টিপল গ্রাম থাকতে পারে, বাট আবার দেখা যাচ্ছে একই গ্রামের তো মাল্টিপল ওয়ার্ড থাকতে পারে। সো তারপরে হচ্ছে যে যদি আমি গ্রামাঞ্চলে লেভেলে যাই, গ্রামাঞ্চলে যাই, তাহলে হচ্ছে বড় একটা বাড়ি, বড় বাড়ির ভিতরে আবার কিছু সেটা আলাদা ফ্যামিলি। তোমার বাড়ি কি নোয়াখালী, ফেনী, কুমিল্লা এই ধরনের কোথায় গেল? হ্যাঁ, আমি ওয়ার্ডটা শুনছি, ইডি মানে হচ্ছে যে বাড়ি হচ্ছে এক একটা ফ্যামিলিকে এক একটা ইডি বলা যায়। এখন আমি যে আমার যে রেস্টুরেন্টের সিস্টেমের কথা বলছি, তো এইটাকেও আমরা হচ্ছে কিছু ব্রেকডাউন করবো। সো এখানে আমরা যখন অ্যাজাইল মেথড বা ডিফারেন্ট হচ্ছে যে এই ধরনের ডেভেলপমেন্ট মডেলগুলো অ্যাপ্লাই করতে যাবো, তখন আমরা হচ্ছে যে কিছু টার্ম ইউজ করি। হ্যাঁ, সো এপিক মানে হচ্ছে যে আমার একটা কম্পোনেন্ট, লাইক আমার মেনু ম্যানেজমেন্ট, এটাকে আমি একটা এপিক বলতে পারি। তারপরে হচ্ছে যে লাইক অর্ডার ম্যানেজমেন্ট, হ্যাঁ সরি, কিচেন ডিসপ্লে ম্যানেজমেন্ট, এটাকে এপিক। আবার কিছু বলতে পারি কি, মানে এপিক হচ্ছে যে কাইন্ড অফ একটা কম্পোনেন্টই বলা যায়। আবার দেখা যায় এই কম্পোনেন্টটা যদি বড় হয়ে যায়, যেমন ইউজার ম্যানেজমেন্ট, সরি ইউজার না, এমপ্লয়ি ম্যানেজমেন্ট। সো এমপ্লয়ি ম্যানেজমেন্টটা কিন্তু বড় একটা এপিক হয়ে যায়। সো আমি তখন হচ্ছে যে ওই এমপ্লয়ি ম্যানেজমেন্টটাকে আরো কয়েকটা ছোট ছোট এপিকে ভাগ করতে পারি, যেখানে হচ্ছে লাইক টাইমশিট ম্যানেজমেন্ট, টাইমশিট ম্যানেজমেন্টকে আমি একটা এপিক করতে পারি। তারপরে হচ্ছে তাদের হচ্ছে যে লাইক কি বলা যায়, তাদের হচ্ছে যে লাইক কি বলে যে ওই ইয়ার ব্যাপারে কি বলে যে শিফট ম্যানেজমেন্ট, তাদের যে এমপ্লয়ীদের শিফট ম্যানেজমেন্ট, এটার জন্য আমি আলাদা একটা এপিক করতে পারি। সো এপিকের পরে আসছে যে স্টোরি বা টাস্ক। স্টোরি মিন্স হচ্ছে যে আমাদের কি বলে যে স্টোরি হচ্ছে যে কিছু একটা বড় টাস্ক, মানে একটা কম্পোনেন্টের আন্ডারে একটা বড় টাস্ক, যেখানে হচ্ছে যে লাইক যেটাকে আমরা আরো কিছু সাব টাস্কে ভাগ করতে পারি। লাইক আমার হচ্ছে যে মেনু ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি একটা মেনুর একটা উইজেট প্রিপেয়ার করব, বা একটা মেনু মডেল কি করে উইজেট সহ সব প্রিপেয়ার করব, ওইটাকে আমি একটা স্টোরি করতে পারি, ওইটাকে একটা টাস্ক করতে পারি। তারপরে আবার হচ্ছে যে আচ্ছা এগুলো পরবর্তীতে আমরা আরো ডিসকাস করব। দেন এই টাস্কগুলো, স্টোরি বা টাস্কগুলোকে আমরা আবার সাব টাস্কে ভাগ করতে পারি। দেন এই যে এই প্রত্যেকটা সাব টাস্কের জন্য আমরা এক একটা করে টিকিট ক্রিয়েট করি, টিকিট বা ইস্যু, হ্যাঁ, বা এই ছোট ছোট তখন দেখা যাচ্ছে ওই ইস্যুগুলো আমরা এক একটা ডেভেলপার বা এক একটা ইঞ্জিনিয়ারকে অ্যাসাইন করি, যে তুমি এই তো তখন এক একটা ইস্যু সেট অফ, মানে আলাদা একটা ওই ডেভেলপারের কাছে একটা সেট অফ ডেসক্রিপশন যায়, একটা রিকোয়ারমেন্ট যায়, ওটার একটা ডেফিনিশন অফ ডান থাকে, ওটাতে আরো বেশ কিছু ইয়ে থাকে। দেন সে ওইটাকে এই যে ওই করসপন্ডিং ইস্যুতে যখন কাজ করবে, তখন হচ্ছে যে অ্যাজাইল মডেলটা ইউজ করবে, যে সে ফার্স্টে রিকোয়ারমেন্ট অ্যানালিসিস করবে, তারপরে হচ্ছে ডিজাইন দরকার, ডিজাইন ডেভেলপমেন্ট, টেস্টিং, ডিপ্লয়মেন্ট, রিভিউ, এরপরে ডান করে বাকি কাজগুলো করবে। সো ওই ইস্যু লেভেলে আমরা এসে যে আসলে আইজাইল মডেলের কিছু ফিচার ইউজ করি। সো আমি এখন দেখাচ্ছি যে স্যাম্পল কিছু ব্রেকডাউন। সো ব্রেকডাউন ফর রেস্টুরেন্ট কস্ট সিস্টেম। সো আমরা হচ্ছে কম্পোনেন্ট আর এপিক কি থাকতে পারে। সো আমি এপিক এখানে 9টা এপিক আমি টেক করছি, সেটা হচ্ছে যে বুটস্ট্র্যাপিং এন্ড বেসিক লেআউট ডেভেলপমেন্ট। আমার প্রজেক্টে বেসিক লেআউট করা এবং বুটস্ট্র্যাপিং মানে হচ্ছে যে ওই আসলে আমার হচ্ছে যে কোন টুল ইউজ করব, কোন লাইব্রেরি ইউজ করব, হ্যাঁ, তারপরে হচ্ছে যে এটার ইনিশিয়াল আর্কিটেকচারটা ডিফাইন করা।
তারপর আছে মেনু ম্যানেজমেন্ট, একটা এপিক থাকতে পারে, অর্ডার ম্যানেজমেন্ট, প্ল্যান প্রিন্টিং, এমপ্লয়ি ম্যানেজমেন্ট, শিপ ক্যাশ ম্যানেজমেন্ট, কাস্টমার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, অর্ডার ইনভয়েস এন্ড পেমেন্ট, সিকিউরিটি এন্ড লগ। ওকে, এরপরে আসছে স্টোরেজ বা টাস্ক। সো আমি মেনু ম্যানেজমেন্টের জন্য কি কি টাস্ক থাকতে পারে, মেনু পেজ লেআউট, এটা ইউআই ইমপ্লিমেন্ট করব। তারপরে এপিআই ইনপয়েন্টস, মডেলস এন্ড কন্ট্রোলার্স ডেভেলপমেন্ট, এটা ব্যাকএন্ড পার্ট। তারপরে মেনু ক্যাটাগরি এন্ড সার্ভিস টাইপ। সার্ভিস টাইপ মানে হচ্ছে যে এটা কি লাইক ডাইনিং নাকি হচ্ছে যে ক্যারি আউট, এই টাইপের কিছু সার্ভিস টাইপ থাকতে পারে, এই মেনুটা আমি কিভাবে সার্ভিস দিচ্ছি। তারপরে মেনু উইজেট ইমপ্লিমেন্টেশন, লাইক আমার ইউআই তে যে একটা উইজেট আকারে দেখাবো মেনু, সো ওখানে যে ডিটেইলস গুলো থাকবে, ওখানে ইমেজ থাকতে পারে, ওখানে হচ্ছে ডিটেইলস প্রাইস থাকতে পারে, সো ওই ইউআইটা ইমপ্লিমেন্ট করা। তারপর হচ্ছে মেনু অ্যাভেলেবিলিটি কন্ট্রোল, যে লাইক আমার হইতে পারে আমার রেস্টুরেন্টে আমি এই মেনু ইউজ করি, বাট এখন হচ্ছে যে অ্যাভেলেবল না, সো অ্যাভেলেবিলিটি কন্ট্রোল আমার করতে হবে। সো যদি আমার যদি আমার ওয়্যার হাউসে বা হচ্ছে যে স্টোরে যদি প্রপার ওই মেনুটা প্রিপেয়ার করার জন্য প্রপার ইনগ্রেডিয়েন্ট না থাকে, তাহলে আমারটা মানে আমি এটা ডেলিভার করতে পারবো না, সো আমি তো ওইটা মেনুতে রাখবো। তারপর হইতে পারে যে আমার ওই মেনু বানানোর জন্য শেপ নাই, সো তখন আমি ওই মেনুটা হচ্ছে যে দিতে পারবো না। ওকে, সো আমার অ্যাভেলেবিলিটি কন্ট্রোল করতে হবে, সো ওইটা একটা টাস্ক করতে পারে। অ্যাড এন্ড মডিফাই মেনু, সো ওই যেটা আমাদের রিকোয়ারমেন্টেই ছিল যে অ্যাজ এ ওনার হচ্ছে যে মেনু অ্যাড বা মডিফাই করতে চায়, সো আমার অ্যাড মডিফাই দিতে হবে। তারপর ফিল্টার মেনু ক্যাটাগরি, হ্যাঁ, মেনুর ডিফারেন্ট ক্যাটাগরি থাকতে পারে, সার্ভিস টাইপ থাকতে পারে, প্রাইস অনুযায়ী আমি ফিল্টার করতে পারি, তো ফিল্টার থাকতে পারে। এখানে আরো কিছু ব্রেকডাউন থাকবে। ওকে, সো এগুলো হচ্ছে আসলে ব্রেকডাউন। সো এরপরে তুমি চাইলে হচ্ছে যে এই যে যেমন মেনু পেজ লেআউট, এটা তুমি আরো কিছু সাবটাস্কে ভাগ করতে পারো। তারপরে এই পেইং পয়েন্টস, মডেল এন্ড কন্ট্রোলার, এগুলোর জন্য আলাদা আলাদা ছোট ছোট আরো কিছু সাবটাস্কে আমরা ভাগ করতে পারি। এবার আসি হচ্ছে যে কানবান বোর্ড। আমি আগে বলছিলাম যে কানবান বোর্ডটা হচ্ছে যে আসলে অ্যাজাইল মডেল ইউজ করার জন্য বেশ কিছু টুল বলবো না, কিছু প্রসেস আমরা ই করতে পারি, সেটাকে টুলই বলা যায়। কানবান বোর্ড, তারপরে আছে স্ক্রাম, তারপরে আরো বেশ কিছু আছে। তো বেশি সবচেয়ে ওয়াইডলি বেশি ইউজ হয় যেটা হচ্ছে যে কানবান বোর্ড। তো কানবান বোর্ডটা আসলে দেখতে দিতে ব্যাকলগ, মানে যে এই যে উইজেট ডায়াগ্রাম যেগুলো দেখা যাচ্ছে, এইগুলো এক একটা ইস্যু। যে একটু আগে যে আমরা টাস্কে ভাগ করলাম, হ্যাঁ, টাস্ক মানে একটা ইস্যু, টাস্ক বা সাব টাস্ক। তো এই উইজেট গুলো প্রত্যেকটা হচ্ছে যে একটা ইস্যু। দ্যাট মিন্স এই প্রত্যেকটা উইজেট মিন করতেছে যে এটা একজন ইঞ্জিনিয়ার বা ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ডেভেলপারের কাছে অ্যাসাইন করা থাকে যে তার একটা টাস্ক। তো এখন সে এই তার কাছে ধরো যে সে একটা স্প্রিন্ট প্ল্যান করলো। স্প্রিন্ট মানে হচ্ছে যে আমরা আচ্ছা অ্যাজাইল মডেল যেটা বলে যে খুব বেশি জনপ্রিয় এই কারণে যে এটা থ্রুতে আমরা হচ্ছে যে ডেপ্লয়মেন্ট গুলো ঘন ঘন দিতে পারি। দেন ডেপ্লয়মেন্ট গুলো যখন ঘন ঘন দিতে পারি তখন হচ্ছে আমরা ফিডব্যাক খুব তাড়াতাড়ি পাই, এবং ফিডব্যাক গুলো আবার নতুন একটা মানে স্প্রিন্টে অ্যাড করে হচ্ছে যে আবার ইমপ্লিমেন্ট করে ডেভেলপমেন্ট করতে পারি। ফিডব্যাক খুব ইজি হয়। হ্যাঁ, তো এই যে আমরা স্প্রিন্ট ম্যানেজমেন্ট, একটা স্প্রিন্ট শেষে হচ্ছে যে আমরা একটা রিলিজে যাই বা একটা ইতে যাই, সো তখন হচ্ছে যে আমরা আসলে সেট অফ টিকিট বা সেট অফ ইস্যু এগুলো হচ্ছে যে আসলে একজন ইঞ্জিনিয়ারকে অ্যাসাইন করি। সো তখন ইনিশিয়ালি হচ্ছে যে ব্যাকলগ মানে হচ্ছে যে এগুলো নিয়ে আমার কোনো প্ল্যান নাই, এগুলো ব্যাকলগে আছে, সো এগুলো নিয়ে পরে প্ল্যান। টুতে মানে হচ্ছে যে আমি ধরো যে নেক্সট উইকে বা নেক্সট স্প্রিন্টে আমি এগুলো হচ্ছে করার জন্য প্ল্যান করছি। ইন প্রোগ্রেস, এখানে আরো কিছু স্টেপ থাকতে পারে মাঝখানে, টুর পরে ইন অ্যানালাইসিস, তারপরে ইন প্রোগ্রেস, এখন আছে ইন প্রোগ্রেস। আমি একটা প্রসেস ইস্যুতে কাজ, একটা ডেভেলপমেন্ট টাস্ক নিয়ে আমি কাজ করতেছি, সো ওই টিকিটটা আমার ইন প্রোগ্রেস। সো ইন প্রোগ্রেসের পরে হচ্ছে যে আমার আরো বেশ কিছু স্টেপ এখানে থাকতে পারে, কম আছে। তো আরো কিছু স্টেপ কি থাকতে পারে সেটা হচ্ছে যে ধরো যে ইন রিভিউ। হ্যাঁ, আমার ডেভেলপমেন্ট কমপ্লিট হয়েছে, আমি পিয়ার এর জন্য পাঠাই, পিয়ার ক্রিয়েট করে ফেলছি, যদি কোড রিভিউর জন্য পাঠাই দিচ্ছি, ওটা ইন রিভিউতে আছে। তারপরে হচ্ছে যে আমার মাঝখানে থাকতে পারে যে আমার ওই ইস্যুতে প্রোগ্রেস করতে করতে এমন একটা রিকোয়ারমেন্ট আমি ডিসকভার করলাম যেটা আসলে কোনো এসআরএস এর মধ্যেও নাই বা আমার টিকিটের ডেসক্রিপশনে বা এতে কোথাও বলা নাই। সো ওইটার ব্যাপারে এবার আমার স্টেক হোল্ডারদের কাছে কোশ্চেন করতে হবে। এখন আমার ডেভেলপারের স্টেক হোল্ডার কি, ম্যানেজার বা হইতে পারে ক্লায়েন্ট। সো আমি তখন হচ্ছে যে ওই ইস্যুতে একটা কমেন্ট অ্যাড করি ক্লারিফিকেশনের জন্য, তখন আমি ওয়েটিং ফর ফিডব্যাক একটা কলাম অ্যাড করতে পারি। সো ওই টিকিটটা ওয়েটিং ফর ফিডব্যাকে আছে। তারপর নিড ডিসকাশন, এরকম একটা ইয়ে থাকতে পারে। তারপরে হচ্ছে যে ইন রিভিউ কথা বললাম, ইন রিভিউর পরে হচ্ছে যে এবারে
রিভিউ করা হয়ে গেছে, এবার হচ্ছে যে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স যারা আছে টেস্টার, তো টেস্টাররা ওই ইস্যুটা টেস্ট করবে। সো টেস্ট করলে টেস্ট করার জন্য হচ্ছে যে আমি এই কলামটাতে রাখবো, দেন টেস্ট শেষ হলে বা এটাকে অনেকে বলে হচ্ছে রেডি ফর কিউ। ওকে, দেন ওইটা যদি পাস হয়, যদি পাস না হয় টেস্টিং এ যদি কোনো বাগ পাওয়া যায় সেটাকে আবার টুলতে নিয়ে যেতে হবে, বা রিভিউসে যখন হচ্ছে যে কোনো ফিডব্যাক পাওয়া যায় সেটাকে আবার টুলতে নিয়ে যেতে হবে। দেন আবার ইন প্রোগ্রেসে এসে লেফট থেকে রাইটে আমরা আসলে হচ্ছে টিকিটগুলো মুভ থাকি। সো আলটিমেট রাইটে হচ্ছে আমার ডান আছে, দ্যাট মিন্স আমার ডানে একটা টিকিট ডানে যাওয়া মানে ওই কাজটা কমপ্লিট। ওকে, সো একজন ম্যানেজার যখন হচ্ছে যে ম্যানেজার ধরো যে মাল্টিপল প্রজেক্ট হ্যান্ডেল করতেছে, মাল্টিপল টিম হ্যান্ডেল করতেছে, তার পক্ষে তো প্রত্যেকটা সোর্স কোড দেখে দেখে কি আপডেট হচ্ছে জানা পসিবল। সো সে হঠাৎ করে হচ্ছে একটা প্রজেক্টে তার ডিটেইলস আইডিয়া লাগবে যে এখন ডেভেলপমেন্টটা কোন প্রসেস আছে, সো এই কানমান কোডটা ওপেন করে দেখবে যে হ্যাঁ আমার এই ফিচার ডাউন হয়ে গেছে, এই ফিচার টেস্টিং আছে, যে প্রোগ্রেস আছে, বাকিগুলো টুলতে ব্যাকলগ আছে। তো সে একটা আইডিয়া পাচ্ছে হ্যাঁ আমার আমি যে তার মাথায় ধরো যে রিলিজের ডেডলাইন নিয়ে কোনো প্ল্যান আছে বা কিছু আছে, সে সাথে সাথে আইডিয়া পেলো, সে রিস্ক ম্যানেজমেন্টটা দ্রুত করতে পারছে যে হ্যাঁ আমার এখন যে প্রোগ্রেস আছে এই প্রোগ্রেসে আমার হচ্ছে যে এই ডেডলাইন আমার মিট করা পসিবল না, বা এই ডেডলাইন মিট করতে কোনো সমস্যা নেই, এই ধরনের একটা ডিসিশনে সে আসতে পারে। ওকে, বাই দ্য ওয়ে আমার মাথায় কিছুক্ষণ ধরে একটা কোশ্চেন ঘুরতেছে, তুমি কি প্রসেসরে ছিলে? হ্যাঁ যাও, কিছুক্ষণ ধরে মাথায় ওকে। সো নেক্সট স্লাইডটা হচ্ছে যে আমাদের একটা স্যাম্পল টিকিট টাস্ক। সো এটা একটু ভালো করে দেখো, এই ইমেজটা একটু ভালো করে দেখো, এটা হচ্ছে জিরা সফটওয়্যারের একটা স্যাম্পল টিকিট, মানে স্যাম্পল ইস্যু টিকিট। এটা হতে পারে সাব টাস্ক, এই যে এখানে একটা গ্রিন মার্ক করা আছে, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা টাস্ক। ওকে, এটা এপিক না, এটা একটা টাস্ক। আচ্ছা, অ্যাড এপিকে যে এখানে একটা এপিক ছিল, ওই এপিক ছাড়াই আসলে টাস্ক ক্রিয়েট করা হয়েছে, দ্যাট ইজ গ্রিন মার্ক। এখন আমি এটা ইউজ করছি, সো দ্যাটস হোয়াই আমি জানি টাস্ক। তো এই দেখো এখন হচ্ছে একটা টিকিট ক্রিয়েট করতে গেলে আমাকে কি করতে হয়, এই যে একটা টাইটেল আছে, যে আমি একটু আগে ওই যে টাস্ক ব্রেকডাউন করছিলাম, টাস্ক ব্রেকডাউনে আমি টাস্কের কথা ওই যে কিছু টাস্কের বা স্টোরি লিস্ট করছি, তো ওইটা হবে টাইটেল। তারপর ডেসক্রিপশনটাও হচ্ছে আমি কি কি জিনিস অ্যাচিভ করতে চাই এই ডেভেলপমেন্ট টিকিটটা কমপ্লিট করার পর। তারপরে এনভায়রনমেন্ট এখানে থাকতে পারে যে এনভায়রনমেন্ট লাইক আমার এটা কোন কোন এনভায়রনমেন্ট স্পেসিফিক এনভায়রনমেন্ট রিকোয়ারমেন্ট আছে কিনা এই টিকিট করতে। দেখা যাচ্ছে যে এটা টেস্ট করতে গেলে আমার ধরো যে উইন্ডোজ মানে অপারেটিং সিস্টেমের স্পেসিফিক কোনো একটা এনভায়রনমেন্ট, কোনো একটা টুলের কোনো একটা ভার্সন আমার লাগবে, লাইক আমার .NET 5 লাগবে, সরি ধরো .NET এখন 9 রিলিজ হয়েছে, সো আমি কাজ করছি হচ্ছে যে ওটা .NET ফ্রেমওয়ার্কে কাজ করছি, সো আমি বলে দেব এনভায়রনমেন্টটা আমার ফ্রেমওয়ার্কে। ওকে, দেন এখানে আরো বেশ কিছু টপিক দিয়া থাকে, সেকশন থাকে, যেটা যেখানে হচ্ছে যে ডেফিনেশন অফ ডান। হ্যাঁ, মানে আমি আমার ইস্যুটা ডান কখন হবে, এটা কখন ক্লিয়ার করতে হবে, কখন কিভাবে বুঝতে পারবো যে ইস্যুটা কাজ কমপ্লিট হয়েছে। তো ওইটার কিছু পয়েন্ট থাকে যে এই জিনিস কমপ্লিট হলে তোমার ইস্যুটা কমপ্লিট হবে, সো ওইগুলো এখানে লিস্ট আউট করা থাকে। তারপর এখানে নিচে দেখো কমেন্ট সেকশন আছে, এখানে চাইলে হচ্ছে যে ডিফারেন্ট কমিউনিকেশন গুলো চালানো যায়। যেটা আমি যেটা বললাম যে আমার ইস্যু রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে যাই, এই টিকিটের অ্যানালাইসিস করতে যাই আমার একটা সার্টেন কোশ্চেন আসছে বা একটা জিনিস ক্লিয়ার না, আমি লাইক একটা টেক্সট আমাকে বলছে একটা টেক্সট আছে, বাট টেক্সটের কন্টেন্ট আমাকে দেয় না। আমি তখন হচ্ছে আমার এখানে যে স্টেক হোল্ডার যে আছে করেসপন্ডিং এর জন্য যে রেসপন্সিবল, তাকে হচ্ছে মেনশন করে কমেন্ট করতে হবে যে প্লিজ গিভ মি দ্য কন্টেন্ট অফ দ্যাট টেক্সট। ওকে, সো এখানে কন্টিনিউয়াস কমিউনিকেশন করা যায়। দেন হচ্ছে যে এই ডান পাশের যে প্যানেলটা দেখো, এখানে ডিটেইলসে উপরে দেখো স্ট্যাটাসটা দেওয়া আছে, এটা ব্যাকলগে আছে, এটা এখনো আমি টু কলামে নিই। হ্যাঁ, এটা এখনো ব্যাকলগে আছে। এখানে কিছু অ্যাকশনস থাকতে পারে, সো অ্যাকশন ডিফারেন্ট অ্যাকশন। সো ডিটেইলসে যে দেখো অ্যাসাইন মানে হচ্ছে যে এখানে এখনো আনঅ্যাসাইন করা, সো এটা কোনো একজন ডেভেলপারকে অ্যাসাইন করা যেতে পারে। সো যখন কোনো একজন ডেভেলপারকে অ্যাসাইন করবে সে তখন হচ্ছে যে ওই অ্যাসাইনের নাম থাকবে, তো এটা দেখেই বুঝা যাবে, ফিল্টার করা যাবে যে যখন ম্যানেজার একটা কানভার্ন বোর্ড দেখবে তখন হচ্ছে যে একটা ইউজার ধরে ফিল্টার করতে পারে যে এই স্পেসিফিক ইঞ্জিনিয়ার মানে এই স্পেসিফিক ডেভেলপার
যে কাজগুলো করতেছে ওইগুলোর স্টেট কি। তখন দেখা যাচ্ছে যে ওই করসপন্ডিং আমি এই টিকিটটা যদি একজন ডেভেলপারকে অ্যাসাইন করি, ওই ডেভেলপারকে ধরে এই টিকিটের ডিটেইলসে পাবে। তারপর রিপোর্ট, এই ইস্যুটা রিপোর্ট কে করছে। তারপর লেভেল মানে হচ্ছে যে এখানে আমরা ডিফারেন্ট টাইপ অফ লেভেল অ্যাড করতে পারি, যে লাইক আমি এই ইস্যুটা প্ল্যান করতেছি, আমি হচ্ছে নেক্সট এই একটা নাম্বার অফ স্প্রিন্ট দিলাম, যে এই স্প্রিন্টে আমি এই ইস্যুটা প্ল্যান করতেছি, ব্যাকলগে আছে বাট ফিউচারে এই স্প্রিন্টে আমি অ্যাড করব, বা আমার ফিউচারে একটা রিলিজ রিলেটেড আমি একটা লেভেল অ্যাড করতে সেট করে রাখছি, যে এই রিলিজে আমি হচ্ছে যে এই জিনিসটা অ্যাড করছি। বা এইটা আমাদের দেখা যাচ্ছে যে একই প্রজেক্টের ভিতরে হচ্ছে মাল্টিপল সফটওয়্যার কম্পোনেন্ট থাকে, সো এই টিকিটটা কোন কম্পোনেন্টে সেটাও আমি লেভেলে অ্যাড করতে পারি। তারপর এখানে প্রায়োরিটি সেট করা যায়, এটা কি হাই প্রায়োরিটি, এটা কি লো মানে হাই প্রায়োরিটি, তারপরে হচ্ছে যে মিডিয়াম আছে, হাইস্ট প্রায়োরিটি আছে, তারপর প্রায়োরিটি লো আছে, এই ধরনের আরো বেশ কিছু অপশন থাকে, ঠিক আছে। সো এইগুলো আর কি হচ্ছে যে এটা একটা স্যাম্পল জাস্ট ইস্যু দিয়া দিলাম। তারপর এখানে দেখো যে আমি জাস্ট ইস্যুতে আছি, লেফট প্যানেলে যদি দেখো যে কানবান বোর্ড আছে, কানবান বোর্ডে গেলে আমি যে একটু আগে যে বোর্ডটা দেখাচ্ছিলাম ওরকম একটা বোর্ডের ভিউ পাওয়া যেতে পারে। তারপরে টাইম লাইন, আমার যে যদি কোনো রিলিজের প্ল্যান থাকে আমি টাইম লাইন সেট করতে পারবো। তো এইগুলো পরে জাস্ট আমি দেখাতে চাচ্ছিলাম যে একটা টিকিট কিরকম হয়। ওকে, এবারে আসি হচ্ছে যে টাইম এস্টিমেশন। সো টাইম এস্টিমেশন হচ্ছে যে একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা ক্রুশিয়াল পার্ট। So, time estimation helps to predict the time and resource needed to complete a project or prioritizing task. So, আমার একটা কোন এস্টিমেশন ধরে কিন্তু আমি একটা টাস্ক প্রায়োরিটাইজ করতে পারি। তারপরে হচ্ছে যে একটা প্রজেক্টের ডেডলাইন নিয়ে হচ্ছে যে ইয়ে করতে পারি, যেমন যে আমি একটা মানে আচ্ছা এটা পরে আসছে এক্সাম্পল। সো অ্যাকর্ডিং টু বিজনেস মডেল, a time estimation can be done in different phases for the development process. Like আমার বিজনেস মডেল অনুযায়ী আমার এস্টিমেশনটা আমি ডিফারেন্ট। আমার হতে পারে যে আমি যখন রিকোয়ারমেন্ট অ্যানালিসিস করে ফেলছি, প্রোটোটাইপ ডিজাইন করে ফেলছি, ওয়ারফ্রেম করে ফেলছি, তারপর হচ্ছে যে সাবটাস্কগুলো ভাগ করে ফেলছি, ওই যে কানবান বোর্ড সব সাজিয়ে ফেলছি, ক্রিয়েট করছি, এবারে ডেভেলপাররা যখন কাজ করতে যাচ্ছে প্রত্যেকটা টিকিটের জন্য তখন সে টাইম এস্টিমেশন দিচ্ছে। এরকম এটা একটা অ্যাপ্রোচ হইতে পারে। আবার হইতে পারে কি আমি যখন রিকোয়ারমেন্ট অ্যানালিসিস করতেছি, ওই স্পেসিফিকেশন ডক যখন প্রিপেয়ার করতেছি, এসআরএস যখন প্রিপেয়ার করতেছি, তখন আমি একটা এস্টিমেশন দিয়ে দিছি। আবার এমন হইতে পারে যে আমি এস্টিমেশন ওই প্রোটোটাইপিং করে ফেলছি, ওয়্যারফ্রেমটা করে ফেলছি, প্রোটোটাইপের আগে তারপর একটা এস্টিমেশন দিছি, এমন হতে পারে। আবার হতে পারে যে আমি প্রোটোটাইপও কমপ্লিট করছি, বাট প্রোটোটাইপ দেখে আমি অ্যাকচুয়ালি প্রজেক্টের ডেভেলপমেন্ট শুরু করার আগে বা কানবান বোর্ডে যে ইস্যুগুলো আছে সাবটাস্কে ভাগ করার আগে, ব্রেকডাউন করার আগে আমি হচ্ছে একটা এস্টিমেশন দিয়েছি। সো এটা আসলে হচ্ছে যে যেই সফটওয়্যার কোম্পানি বা যে কোম্পানিতে কাজ করছিস বা তুমি পার্সোনালি কাজ করছিস, তোমার যে বিজনেস মডেল, অনেকে আছে যে এফটি কাজ করে, যেমন আমাদের কোম্পানিতে কিছু প্রজেক্টে আমরা কিছু ডেভেলপারকে এফটি হিসেবে কাজ করে। এফটি মানে ফুল টাইম, মানে যে ক্লায়েন্টের জন্য কাজ করতেছে সে তার ফুল টাইম এমপ্লয়ি হিসেবে কাজ করতেছে, তার হচ্ছে আওয়ার টাওয়ারের কোনো হিসাব নাই, মানে কত সময় কাজ করতেছে, তাকে মান্থলি স্যালারি দিচ্ছে আরেকটা কোম্পানি। আবার কিছু আছে প্রজেক্ট বেস কোম্পানি, ওইখানে হচ্ছে কি ওরা একটা রিকোয়ারমেন্ট নিয়ে আসে, এই রিকোয়ারমেন্টটা এটা তুমি ইমপ্লিমেন্ট করে দাও, কতজন ডেভেলপার তুমি লাগাবা এটা তোমার ব্যাপার, তুমি আমাকে এই টাইম ফ্রেমের মধ্যে এটা কমপ্লিট করে দিতে হবে। সো তখন আমরা আসলে হচ্ছে যে যেটা পরে যেটা বললাম যে ওই যে রিকোয়ারমেন্ট অ্যানালিসিসের পরে আমার তখন এস্টিমেশন করতে হয়। আবার এফটি এর ক্ষেত্রে আমার এস্টিমেশন করতে হবে প্রত্যেকটা টাস্ক ইন্ডিভিজুয়াল টাস্ক, যে এখানে পরে আমি বললাম যে বটম আপ এস্টিমেশন। তো বটম আপ এস্টিমেশনটা আমাদের যখন এফটি মোডে থাকে তখন হচ্ছে যে আমার বটম আপ, তো তখন স্পেসিফিক টাস্ক যখন আমি একটা ডেভেলপারকে অ্যাসাইন করছি তখন আমি এস্টিমেশন দিই যে এই ডেভেলপার এই টাস্কে কত সময় ব্যয় করবে। আর যেটা হচ্ছে যে প্যারামেট্রিক এস্টিমেশন, এটা হচ্ছে যে একটা লামসাম একটা এস্টিমেশন, যেটা হচ্ছে যে রিকোয়ারমেন্ট অ্যানালিসিসের পরে বা মাঝে মাঝে কোনো একটা সময় আমরা দিয়ে থাকি। ওকে, সো এই যে এস্টিমেশনের উপরে বেস করে দেখা যাচ্ছে যে এস্টিমেশনের বেস করে আমরা টাস্ক প্রায়োরিটাইজ করতে পারি। সো আমার একটা ডেভেলপার লাইক একটা এস্টিমেশন করতে তখন আমি দেখলাম যে এই টাস্কটা করতে তার তোর যে 2 সপ্তাহ সময় লাগবে। তো অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমি বা আমি চিন্তা করলাম যে আমার তো একটা ডেডলাইন আছে, এই সময়ের ভিতরে আমার কিছু জিনিস রিলিজ করতে হবে। সো এখন আমি এটা আশা করতে পারবো না,
তারপর আবার দেখা গেছে আরেকটা টাস্কে কম সময় লাগতেছে, তখন দেখা গেছে ইনিশিয়ালি আমাদের যে বড় টাস্কটা হচ্ছে যে মানে করার কথা ছিল, প্ল্যান ছিল, বাট ওই যে ডেডলাইন মিট করতে পারবো না, দ্যাটস ওয়াই আমি প্রায়োরিটি চেঞ্জ করছি। তারপর হচ্ছে যে এই যে এস্টিমেশন গুলোর পরে আমি একটা রোড ম্যাপ পাই যে আমার প্রজেক্টটা নেক্সট কখন হচ্ছে যে রিলিজ দিতে পারবো, বা হচ্ছে যে কোনো রিস্ক আছে কিনা, বা নিজের কমিটমেন্ট কোনো স্টেক হোল্ডারকে কোনো কমিটমেন্ট দিয়ে দিলে সেটা কোনো রিস্ক আছে কিনা। ওকে, সো দিস আর দ্যাট। সো এখন এর পরের টপিক, আচ্ছা, সো আমরা শুরুতে হচ্ছে যে কন্টেন্ট শেয়ার করছিলাম যে আমি এই লেকচারে কি কন্টেন্ট, তো এই টাইম এস্টিমেশনটা কন্টেন্টের কোন জায়গায় ছিল? সবার মনে আছে। ওকে, সো এইটা দিয়ে আসলে আমার আজকের লেকচারটা শেষ করতেছি। তো থ্যাংক ইউ গাইস। আমি 3 মিনিট কোশ্চেন দিই, কারো যদি কোনো কোশ্চেন থাকে। ভালো আছি, কে যেন জিজ্ঞেস করছে তোমরা বিয়ে বাইরে, স্কোপের বাইরে। আর কারো কোনো কোশ্চেন? এই যে আপনার লিড, টেকনিক্যাল লিড বা ডেভেলপমেন্ট, আমাদের তিনজনের কাছ থেকে কোশ্চেন দিচ্ছি। সবসময় আমার খারাপ মনে হয় না, তুমি আমার জুনিয়রদের কাছে জিজ্ঞেস করো। হ্যাঁ, তাদের অভিজ্ঞতা হয়। আচ্ছা, এখানে আচ্ছা ও একটা খুব ভালো কোশ্চেন করছে, এটা যদিও প্রজেক্ট রিলেটেড নাও, একটা কোশ্চেন করছে যে প্রজেক্ট ম্যানেজাররা কেন সবসময় খারাপ হয়। দ্যাট মিন্স হচ্ছে কি, আমি যখন ডেভেলপার ইঞ্জিনিয়ার তখন আমি চিন্তা করতেছি প্রজেক্ট ম্যানেজার তো খুব খারাপ মানুষ, মানে প্রেশার দিচ্ছে কাজ দিচ্ছে। হ্যাঁ, ইভেন আমি যখন জুনিয়র ছিলাম আমি তখন আমার ডেলিভারির ব্যাপারে চিন্তা করতাম যে এই লোক, তার কোনো কাজ নেই, অ্যাকচুয়াল কাজটা আমি করি, অ্যাকচুয়াল কাজটা তো আমি, তার কোনো কাজ নেই, মানে সে আমাদেরকে শুধু হুমকি দেয়, প্রেশার দেয়, এটা এখনোর মধ্যে শেষ করো বা এই দিচ্ছে। সো তার কাছে এত খারাপ হয়ে গেছে। সো এগুলোর অ্যান্সার তুমি যখন ম্যানেজার হওয়া তখন আরো প্রবলেম পাবা। লাইক হচ্ছে যে তোমরা যারা এখন তো তোমরা ইউনিভার্সিটিতে আছো, ওকে, স্কুলে থাকতে আমাদের বেশ আমরা তো আমাদের কিছু টিচার ছিল, রাইট? সো স্কুলে থাকতে, স্কুলে ধরো প্রাইমারি স্কুলে থাকতে কিছু টিচার ছিল যেগুলো ছিল হচ্ছে যে আমরা দেখতে পারতাম যে খুব বেশি পড়া টিচার, আবার কাস্টমারকে বলতাম, তারপরে হচ্ছে যে বলতাম যে হচ্ছে যে বোধহয় লাইক আরো কিছু স্ল্যাং ওয়ার্ড ইউজ করতাম যে লাইক তারা মাউথের সাথে ঝগড়া করে আসছে মনে হয়, হ্যাঁ, এই টাইপের কথাবার্তাও বলতাম, রাইট? আবার কিছু কিছু টিচার ছিল খুবই ফ্রেন্ডলি, খুবই ফ্রেন্ডলি, এবং মানে তাদের অনেককেই খুব পছন্দ করতাম। আবার কিছু কিছু টিচার ছিল যে ক্লাসে পড়াশোনা নিত না, নিত না, ওদেরকে আবার খুব লাইক করতাম। বাট এই যে তোমরা এখন ইউনিভার্সিটির শেষের দিকে আছো, এখন একটু পেছন ফিরে তাকাও তো তোমার স্কুলের বা প্রাইমারি স্কুলের টিচারদের, তুমি যাদেরকে খুব কড়া টিচার মনে করতে, তাদের ব্যাপারে তোমার এখন আইডিয়াটা কি? তাহলে তো আমি ফেলবো না, আমার ক্ষেত্রে সেম। লাইক তুমি যখন ডিফারেন্ট লাইফের ডিফারেন্ট ফেজ দিয়ে যাবা তখন মানে একটা ব্যাপার কি, ওই যে একটা মিম শেয়ার হয়েছিল যে ওই যে লাইক মানে একটা রেলিং এর উপরে উপরে কিছু পাখি বসে আছে, দেন নিচে পাখি উপরের দিকে তাকায় থাকে, উপরে যারা আছে তারা ওভারশিপিং, ওকে। সো আর মানে হচ্ছে যে এইরকম একটা ভাব যে আমি যখন হচ্ছে মানে নিচের লেভেলে থাকি তখন উপরের লেভেলে তাকায় দেখি আমি তো তার কাজের স্কোপটা আমি বুঝি না। হ্যাঁ, তো তার কাজের স্কোপ যখন আমি বুঝি না তখন আমি হচ্ছে আমার মনের মতো করে হচ্ছে কিছু জিনিস ইয়া করি। হ্যাঁ, এখানে যে ব্যাড ম্যানেজার নাই, মানে খারাপ ম্যানেজার নাই তা কিন্তু না, আছে। বাট বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় কি, আমি আমার ম্যানেজারের কাজের স্কোপটা আমি বুঝি না, আমি আমার কাজের স্কোপটা বুঝি, আমি আমার কাজ দিয়ে হচ্ছে আমি ম্যানেজারকে জাজ করতে যাই, তখন যে হচ্ছে প্রবলেমটা হয়। তো যখন আমি হচ্ছে লিড আছে আমার, আমি লিড, সো আমি যখন ডেভেলপার ছিলাম আমি লিডকে গাড়ি দিয়েছি। সো এখন আমি হচ্ছে যে লিড হয়েছি, তখন আমি এখন রিলেট করতে পারি যে হ্যাঁ ওই আমি ডেভেলপার থেকে আমার যে লিডকে গাড়ি দিচ্ছি, এখন আমার ডেভেলপারও আমাকে এই কেসটা আমাকে গাড়ি দিতে পারে, ওকে।
সো এইগুলো আসলে হচ্ছে যে সাইকেল চলতে থাকবে। হ্যাঁ, খারাপ ম্যানেজার কিছু আছে, কিছু না, অনেক আছে। সো আচ্ছা, সো কেউ এই রিলেটেড কোশ্চেন করেন? 3 মিনিট শেষ হয়ে গেছে, 3 মিনিটে 4 মিনিট হয়ে গেছে। তো তোমাদের এই অ্যাসাইনমেন্ট, এই লেকচারের পরে একটা অ্যাসাইনমেন্ট, এটা তোমাদের কোর্সের রিকোয়ারমেন্ট ছিল। হ্যাঁ, এটা আমার কিছু করার নাই, আমার তোমাদেরকে প্রেশার দেওয়ার কোনো ইচ্ছা নাই, ঠিক আছে? বাট এটা আমাদের রিকোয়ারমেন্ট ছিল, একটা অ্যাসাইনমেন্ট দিতে হবে। সো তোমাদের স্যার হচ্ছে যে করসপন্ডিং কোর্স টিচার দুটো স্যার, তো উনি হয়তো তোমাদের সাথে এটা নিয়ে কনসাল্ট করবেন। না না, এটা আমি আবার আমাকে যখন বলা হয়েছে আমি আবার এটা বলেছি আমি কোনো ইভালুয়েশনে নাই, এটা ইভালুয়েশন উনি করে তোমাদের কোর্স টিচার করবেন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শেষ করতে পারি আজকে। এই 3 মিনিট সময় দিচ্ছি, 5 মিনিট শেষ হয়ে গেছে, 5 মিনিট পরে কেন বসে? ওকে, না করতে পারো, যদি রিলেটেড কোশ্চেন হয় আমি অ্যান্সার My question is related to requirement engineering. How do you fulfill the stakeholder requirement in different level of development? So এরকম একটা রিকোয়ারমেন্ট কি, মানে আমি এরকম একটা সিচুয়েশন তৈরি করতে চিন্তা করতে পারি যেখানে আমার হচ্ছে কাস্টমার অনেক দূরে আছে, আমি ইনিশিয়ালি তার রিকোয়ারমেন্ট দিয়েছি, কিন্তু যখন ডেভেলপমেন্ট প্রসেস তখন আমার যে আমি যে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনটা করতেছি সেটা ডেভেলপমেন্ট, তখন এটা হয়তো আমার ফাইনাল যখন কাস্টমার দেখবে সেটা আমাদের পছন্দ না হতে পারে। তো ওই যে ইন্টারঅ্যাকশন তোমার কোশ্চেনটা বুঝতে পারছি, তোমার কোশ্চেনটা আসলে এক্সিকিউশন নিয়ে। সো আমি এক্সিকিউশন নিয়ে কোনো ডিসকাশন করতেছি না, আমার হচ্ছে রিকোয়ারমেন্ট, জেনারেল রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস বা রিকোয়ারমেন্ট গ্যাদারিং। সো রিকোয়ারমেন্ট গ্যাদারিং করার এক্সিকিউশনটা কিভাবে হবে, এটা টিম ওয়াইজ তোমার প্রবলেম, যেটা যে প্রবলেম নিয়ে তুমি কাজ করতেছো বা যে প্রসেসে তুমি কাজ করতেছো, এটা ওয়াইজ ডিফারেন্ট হইতে পারে। সো এটার আসলে জেনারেল অ্যানসার তুমি যেটা করছো এটা স্পেসিফিক অ্যানসার হবে। সেই স্পেসিফিক অ্যানসার আমি প্রবলেমের স্পেসিফিক অ্যানসার, সো প্রবলেম স্পেসিফিক অ্যানসার আমি এখন দিতে যাচ্ছি না। এটা হচ্ছে আসলে হচ্ছে যে তোমার মানে নিড অনুযায়ী আসলে তোমার ডিজাইন, ঠিক আছে? এখানে ওনার দিয়ে হচ্ছে যে লাইক তোমাকে প্রজেক্টের ওনারশিপটা আছে। ওনারশিপ মানে হচ্ছে যে মালিকানা দিতে দেওয়া, মানে ওনারশিপ মানে হচ্ছে রেসপন্সিবল, যে এই প্রোডাক্টের যে কোনো ডিসিশন তুমি নিবে, এই অটোনোমাসিটিটা তোমার দেওয়া হচ্ছে যে এই প্রোডাক্টের যে কোনো রেসপন্সিবিলিটি বা যে কোনো ডিসিশন তুমি মেক করতে পারো। দ্যাটস ওয়াই এগুলোর নাম হচ্ছে প্রোডাক্ট ওনার। ম্যানেজার হচ্ছে যে আসলে ম্যানেজার হচ্ছে ম্যানেজার, সে ম্যানেজ করে, সে ডিফারেন্ট মাল্টিপল প্রজেক্ট ম্যানেজ করে। আর ওনার মাল্টিপল হতে পারে। নরমালি হায়ারার্কিতে ম্যানেজার হচ্ছে লিডদেরকে ম্যানেজ করে, আমরা ডেভেলপার লিড তারপর ম্যানেজার, আর প্রোডাক্ট ওনার হচ্ছে লিড লেভেলের একটা, যে লিড লেভেলের সে যদিও কোনো ইঞ্জিনিয়ারকে লিড করে না, কিন্তু সে ওই সে ডেভেলপমেন্ট লিড বা টেকনিক্যাল লিড ওই লেভেলের একজন হচ্ছে এমপ্লয়ি, কিন্তু সে কোনো টিমকে লিড করে না, কিন্তু সে প্রজেক্টের ওনারশিপটা তার, যে রিকোয়ারমেন্টটা চেঞ্জ করা, অল্টার করা, কিভাবে ইয়ে করবা, এই ওনারশিপটা তার। সো সে একজন লিডদেরকে ম্যানেজ করার জন্য লিডের উপরে থাকে ম্যানেজার। সো ম্যানেজার মাল্টিপল লিডকে ম্যানেজ করে। আমার একটা প্রোডাক্ট তৈরি করতে এটা প্রোডাক্টকে আপনি আচ্ছা, আমরা একটু
সাইলেন্ট হয়ে কোশ্চেন করতেছে। আমি আর এই যে লাস্ট 30 সেকেন্ড কোশ্চেন নিব। আচ্ছা আচ্ছা, না না, মানে এই যে এই টার্মটা আমি ফার্স্টেই বলছি, ওনার মানে কিন্তু হচ্ছে যে মানে ওনার না, লাইক রেসপন্সিবল, মানে একজনকে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে যে এই প্রোডাক্টের যাবতীয় মানে হচ্ছে যে ডিসিশন তুমি নিবে। তাকে হচ্ছে কাজের ওনারশিপ দেওয়া হয়েছে, নট প্রজেক্টের ওনারশিপ, কাজের ওনারশিপ, মানে ডেভেলপমেন্ট প্রসেসের ওনারশিপ, নট দ্য প্রোডাক্টের ওনারশিপ। না তো তাকে ডিসিশনের ওনারশিপ দেওয়া হয়েছে, বাট তার উপরে ম্যানেজারের তো সে থাকে তার কাছে। ম্যানেজার নরমালি ডেভেলপারদের সাথে ইন্টারেক্ট করে না, নরমালি হচ্ছে যে বিপদের সাথে ইন্টারেক্ট করে। ও আসলে হচ্ছে যে ম্যানেজারকে বলছে লিডদেরকে ম্যানেজার, ও আসলে আমাকে বলছে আর্কিটেক্ট। তো সো থ্যাংক ইউ গাইস।